আমি একজন যুবককে চিনতাম। ৭১-এর জুন মাসে কোনো একদিন সেটা শান্তি কমিটির লোকেরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নেবে স্বাধীনতা? নাও, তোমাকে দিলাম অপার আকাশ, পূর্বে যদি একটি বেলুন দেব, হিলিয়াম গ্যাস ভরা রঙিন বেলুন। তুমি বেঁচে থাকো স্বাধীনতা, ধুলো মাখা শিশুটির মায়ের কোলে, চড়াইয়ের ঠোঁটে, টিয়ে পাখির ডানায়, মুক্ত বলাকার কণ্ঠে, শহরের রাজপথে, লেখার কলমে, বইয়ের পাতায়। তুমি একজন মুক্তিযোদ্ধা আমাকে শুনিয়েছিল তার যুদ্ধ জয়ের সাহসী গল্প, যুদ্ধ শেষে তার বাঁচা ও মরার গল্প। বিদায় দুপুর ছিল তখন, আমার পেটে খিদেও প্রচুর ছিল। যুদ্ধ এসব কথকতার চাইতে সাদা ভাত, ইলিশ মাছের ঝোল, টমেটো সজনে, আলুর ডালনা, মূলার টাকিয়া, শুটকি ভর্তার কথাই ভাবছিলাম। শোনো সীতানাথ, এই সূর্যাস্তের শেষ আলো ছায়ায় বৃক্ষের সজীবতা নিয়ে একটু ভালোবাসা স্মৃতি থেকে তুলে আনি। শোনো ভাই, স্মৃতি কথাটুকু। কি বোনারে বাগে খাইলো শেষ, আইস থেকে বঙ্গাল মুলুকে মুসুয়াগো রাজত্ব শেষ। ঠাস ঠাস কইরা আওয়াজ হইল, ডরায়েন না, ডরায়েন না। যাওয়ার আগে সব কটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি, আর যে মোরগটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্য, তাকেও বলি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। স্বাধীনতা, আমি তোমার জন্য এই যতুগৃহে, ভাঙাচোরা রাস্তাঘাট আর খাকিদের প্রকাশ্য দৌরাত্মের নিচে গেরিলার আত্মবিশ্বাস নিয়ে বেঁচে আছি। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি। আমাদের মুক্তিযুদ্ধের একটা গল্প আছে, গল্পটা আজও লেখা হয়নি। মর্মের অরণ্যে লুকিয়ে থাকা সেই রুদ্ধ বাঘ গল্পের নোটে গাছ থেকে যখন নরম মাটির মতো মানুষের বুকের উপর পাতা ঝরে। আর নেই ঘুমাবার অখণ্ড সময়, ওই শোনো ডেকে যায় আমার খোকা, জাগো বাহে। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? মহান ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের এবারের আয়োজন কবিতার সাথে আলাপন। আজকে একটি বিশেষ আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় অভিভাবকবৃন্দ, আবৃত্তি অঙ্গনের প্রিয় মুখ, প্রিয়জন ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মীর বরকত, লিয়াকত খান, ক্যাথরিন কেয়া রোজারিও, শান্ত মাহমুদ ও তামান্না তিথি। এছাড়াও অংশগ্রহণ করবেন কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের অ্যাডমিন প্যানেল ও কণ্ঠসাধন আবৃত্তি সংসদ বগুড়া। এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আমি প্রথমেই আমাদের অনুষ্ঠানে ডেকে নিচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী, নির্দেশক, সংগঠক, আমার শিক্ষক মীর বরকত স্যারকে।
ধন্যবাদ আসসালামু সুরভি। আলাইকুম। ধন্যবাদ স্যার। আপনার অনুমতি নিয়ে আমি আমাদের আরো অভিভাবক বৃন্দকে ডেকে নিতে চাচ্ছি। অবশ্যই, হ্যাঁ। আমাদের সাথে আজকে লিয়াকত খান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত খান স্যার সংযুক্ত হবার কথা ছিলেন। তিনি একটি পারিবারিক কারণে আমাদের সাথে আজকে যুক্ত হতে পারেননি, তবে তার শুভাশিস এবং স্নেহ সব সময় আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে একে একে এখন অংশগ্রহণ করছেন ক্যাথরিন কেয়ারোজারিও, শান্ত মাহমুদ, তামান্না তিথিয়াপা এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায় স্যার যথারীতি কিছুক্ষণের ভেতর উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। শান্ত মাহমুদ স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাই। ধন্যবাদ ক্যাথরিন ধন্যবাদ স্যার। আমাদের সাথে সালতানাত সুপ্ত আপু যোগ দিয়েছেন, প্রতত সিদ্দিকী ভাই যোগ দিয়েছেন। আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দূর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আজকের অনুষ্ঠানে সবাই সংযুক্ত হয়েছি। আমি একে একে সবার সাথে পরিচিত হব এবং সবার আবৃত্তি শুনবো। সামান্থা আপুকে দেখতে পাচ্ছি আমাদের সাথে স্ক্রিনে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমি মীর বরকত স্যারের কাছে চলে যাব। স্যারের কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা প্রথমে শুনবো এবং হ্যাঁ, অনেক ধন্যবাদ সুরভি। কথা কিছু কেটে কেটে যাচ্ছিল, যার ফলে শুনতে অসুবিধা হচ্ছিল। তো কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপকে কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় অনেক মুখ দেখতে পাচ্ছি এবং যাদের নাম শুনলাম এখনো স্ক্রিনে আসেননি, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপে কর্ণধার যিনি আর কি, শরীফ মজুমদার, আমার খুব প্রিয় ভাজন, স্নেহভাজন শরীফ মজুমদারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুরভি, তোমাকেও ধন্যবাদ। তো আজকে একটি বিষণ্ণ সংবাদ আমাদের আছে, খুবই দুঃসংবাদ, সেটা আমরা সবাই ইতোমধ্যেই জেনেছি। সেটা হলো যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সেই কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেছেন, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো আমি শোক প্রকাশ করছি সকলের তরফ থেকে, এবং তার সাথে যে আমাদের দেশের যে একটা গভীর সম্পর্ক ছিল, আমাদের মাটির সম্পর্ক ছিল, আমাদের সমাজলগ্ন কবি তিনি ছিলেন, মুক্তিযুদ্ধের প্রেরণা ছিলেন, সেই কবি আজকে চলে গেলেন। আমরা শোক প্রকাশ করছি তার জন্য এবং শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের কথা আমরা বলবো সংক্ষেপে। অনেকেই আজকে বিরাট বেশ বড় ধরনের অনুষ্ঠান, অনেকেই আছেন, অনেক গুণীজন আছেন এবং অনেক শিল্পী আছেন, তারা বলবেন এবং আবৃত্তি করবেন। আর আগামীকালকে 14ই ডিসেম্বর, আমরা জানি যে এই দিনটাতে আমাদের দেশের সেই 1971 সালের কথা যদি বলি, 14ই ডিসেম্বরে, বিশেষ করে ডিসেম্বর মাসের একেবারে শুরুর দিক থেকেই বলা যায়, 10 ডিসেম্বর থেকে শুরু করে 14ই ডিসেম্বরে আমাদের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে রাজাকাররা বাছাই করেছিল। বাছাই করে করে আমাদের শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদের সকলকেই না, অনেককেই ধরে নিয়ে গিয়ে সেই সময় তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে অনেকে নিখোঁজ হয়েছেন, তাদের আর খোঁজ পাওয়া যায়নি। সেই 14ই ডিসেম্বর
আগামীকালকে, আজকে রাত্রি 12টার পরেই তো শুরু হয়ে যাচ্ছে 14ই ডিসেম্বর। তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি, শোক প্রকাশ করছি সেই সব মহান ব্যক্তিদের প্রতি। আর ঘৃণা জানায়, ধিক্কার জানায় যারা এই কুকর্মের সাথে যুক্ত ছিল, আমাদের স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের প্রতি। আমরা জানি যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল 1971 সালে, যেটি আমাদের মুক্তিযুদ্ধের বিজয় ঘটেছিল 16ই ডিসেম্বরে, কিন্তু সেটি শুরু হয়েছিল সেই দেশভাগের সময় থেকে। 1947-এ যদি আমরা দেখি, দেশভাগ যখন হয়েছিল, সে বিভাজনের সময় থেকে বীজটি বপন হয়েছিল। পরবর্তী সময়ে 1948-এ আমরা দেখেছি যে তখন আমাদের ভাষাকে নিয়ে কিছু আন্দোলন হয়েছিল। ভাষাকে নিয়ে, যে আমাদের মুখের ভাষা অর্থাৎ মাতৃভাষা যেটি বাংলা, সেটিকে উর্দু করা হবে, সেরকম ঘোষণা আসার পরে 1948 থেকেই শুরু হয়ে গিয়েছিল, এবং যার ধারাবাহিকতায় আমরা 1952 সালে দেখি যে আমাদের সেই বাঙালিদের উপরে অর্থাৎ ছাত্রদের উপরে সেই সময় গুলি চলেছিল, এবং অনেকে নাম জানি, অনেকে নাম জানি না। সালাম, বরকত, রফিক, শফিক, তারা মৃত্যুবরণ করেছিলেন, এবং আরো অনেকেই করেছিলেন সেই সময়টিতে। এবং ভাষার আন্দোলনটি সফল হয়েছিল। আমরা মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল আমাদের ভাষাটি। কিন্তু পাকিস্তানিদের সেই ষড়যন্ত্র থেমে যায়নি, সেটা চলছিলই, এবং ধারাবাহিকতায় দেখেছি যে কোথা থেকে যেন আওয়াজ আসছে, একটু খেয়াল রাখতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আইয়ুব শাহী তারা আমাদের রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আমাদের বাঙালিদের যেসব বিষয়গুলো নিয়ে আমরা চলতে পারি সেইগুলোকে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। কিন্তু বাঙালিরা দমেনি। সেই 60-এর দশক থেকেই শুরু করে লড়াই চলেছে, সাংস্কৃতিক যুদ্ধ চলেছে, পাশাপাশি দেখা গেছে যে রাজনৈতিক যুদ্ধ যেটা, সেটাও চলেছে। চলতে চলতে 1969-এ যে গণ আন্দোলন হয়েছে, সেখানেও দেখেছি আসাদ, মতিউর তারা প্রাণ দিয়েছে। গণ আন্দোলনের পরে 1970-এ নির্বাচনে আসলো, সেই নির্বাচনে বিজয় ঘটলো বাঙালিদের, কিন্তু সেই বিজয়টিকে পাকিস্তানিরা স্বীকার করেনি, বা তৎকালীন শাসকরা সেটাকে বাস্তবায়ন করতে দেয়নি। না দেওয়ার ফলেই অবধারিত যেটাই, সেটি আমাদের মুক্তিযুদ্ধ 7ই মার্চের ঘোষণা থেকে শুরু করে এবারে সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, সেটি শুরু হয়ে যায় সেই ঘোষণা থেকে। এবং তারপরে আমরা দেখেছি 25শে মার্চে এসে রাত্রে এসে সেই রাত্রি মাঝামাঝি আমাদের আক্রমণ করা হয়, গোলাগুলি করা হয় বিভিন্ন জায়গায়, জগন্নাথ হল থেকে শুরু করে রাজারবাগ, পুলিশ লাইন, ধানমন্ডি, বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়। সেই আক্রমণ থেকেই সেদিন আমাদের বহু মানুষ মারা গিয়েছেন, আগুন জ্বলেছে, ছারখার করে দেওয়া হয়েছে ঢাকা শহর। ধীরে ধীরে আমাদের অনেকেই চলে গিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গিয়েছেন, অনেকে দেশে থেকেছেন, উৎপীড়নের শিকার হয়েছেন, এবং আমাদের ছেলেমেয়েরাই সেই সময় সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে। সেই মুক্তিযুদ্ধ 9 মাস ব্যাপী চলেছে। 9 মাসে আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এবং আমাদের মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে। সেই মুক্তিযুদ্ধের কথা তো ভোলার নয়, কেউ ভুলবে না। একদিকে যেরকম শোকগাথা, আরেকদিকে গৌরব গাথা। যে শোক যেরকম আছে, আমরা মানুষ হারিয়েছি, সম্ভ্রম হারিয়েছি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের, কিন্তু আমরা বিজয় অর্জন করেছি, এবং আমাদের ছেলেমেয়েরা সেই সময় লড়াই করেছে, লড়াই করে দেশটিকে স্বাধীন করেছে। গৌরব গাথা সেটিও আমাদের। সে বিজয় একদিকে শোকগাথা, আরেকদিকে বিজয় গাথার এই মাসটিকে আমরা বলবো
ডিসেম্বর মাসের প্রায় শুরু থেকেই, প্রথম দিক থেকে শুরু হয়ে যায়, বিজয়ের আরম্ভ শুরু হয়। যদিও এই সময় আমরা বলেছি যে 14ই ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটেছে, তারপরেও বিজয়ের আবহাওয়াটা শুরু হয়েছিল। 16ই ডিসেম্বর এসে আত্মসমর্পণ করে পাকিস্তানিরা সেই আমাদের সোহরাওয়ার্দী উদ্যান, যেটা এখন বলি রেসকোর্স ময়দান ছিল, সেখানে তারা আত্মসমর্পণ করে। বাংলাদেশ বিজয় অর্জন করে, আমরা স্বাধীনতা অর্জন করি। সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব নিশ্চয়ই আমাদের সকলের, বিশেষ করে তরুণ প্রজন্ম। সবসময় দেখা গেছে যে কোনো বিরূপ পরিস্থিতিতে তরুণরাই এগিয়ে এসেছে, এগিয়ে এসে দেশকে তারা নিপীড়ন মুক্ত করার চেষ্টা করেছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা আজকে তরুণদের উপর ডাক দিব, শিশুদেরকে বলবো যে তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রেখে আগামী দিনগুলোকে যাতে সুন্দর করতে পারো, দেশ গড়ার কাজে যাতে এগিয়ে যেতে পারো, সেই কাজটি করবে নিশ্চয়ই আমাদের তরুণরা, শিশুরা। এবং তাদের মধ্যে সঞ্চারিত হতে হবে মুক্তিযুদ্ধের ঘটনাবলী, ধারাবাহিকতা। এইভাবেই চলবে প্রজন্মের পর প্রজন্ম। নিশ্চয়ই আমরা অনেক বিরূপ পরিস্থিতিতে পড়বো, বিরূপ পরিস্থিতি চলবে, সেগুলো হবে, সেগুলোকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে জাগরুক রাখতে হবে। সেই জাগরুক রাখার একটি উপায় হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ বা সাংস্কৃতিক লড়াই, অথবা আমরা বলবো সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসা। আমাদের কবিতা, আমাদের গান, আমাদের নৃত্য, আমাদের চলচ্চিত্র, আমাদের ছবি এগিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই এই দেশকে। সেরকম একটি জায়গায় আমরা সবসময় থাকবো, থাকার চেষ্টা করব এবং এগিয়ে যাব। সেই জন্য নিশ্চয়ই এই আয়োজন করেছে। আজকে আমরা দেখছি যে কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপকে আবারও এরকম একটি মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই হলো আমার প্রাথমিক কথা। সুরভি, স্যার আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনতে চাই, এবং আপনার কথাগুলোর সাথে আমরা সবাই একমত। শুনে খুব ভালো লাগছে এবং নতুন করে সত্যি উজ্জীবিত হচ্ছি। আমাদের ভাষা, আমাদের কণ্ঠে তুলে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, আমাদের তরুণদের নিয়ে, আমাদের শিশু কিশোরদের নিয়ে। আচ্ছা, আমি তো পরে হয়তো খুব বেশিক্ষণ থাকতে পারবো না, এই জন্য আমি ছোট ছোট দুটো কবিতা পড়ব। একটি কবিতা মোর্শেদ শফিউল হাসানের লেখা স্বাধীনতা, আরেকটি আমার নিজের লেখা একটি ছড়া। ছোটদের জন্যই, কিন্তু সবার জন্যই সেটি হবে। খুব অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। আমরা আপনার ছড়াগুলো খুবই মিস করি স্যার। আপনি ছড়া মনে হয় এখন কম লেখেন। আপনার অনেকগুলো ছড়া আমরা করে রেখেছিলাম। এখন কম লেখা হচ্ছে। স্বাধীনতা আমি কবিতাটি পড়ছি মোর্শেদ শফিউল হাসানের। আমি একজন যুবককে চিনতাম 71-এর জুন মাসে। কোনো একদিন সেটা শান্তি কমিটির লোকেরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সে নাকি মুক্তিবাহিনীর খবর আদান প্রদান করত। কেউ কিন্তু জানে না 16ই ডিসেম্বরের ভোরে শহরের রাস্তায় অজস্র মানুষের ভিড়ে তার সঙ্গে আমার দেখা। আমাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিয়ে সে বলল, কি আমাকে চিনতে পারছো তো? আমার নাম স্বাধীনতা। আমি এক শিশুর কথা শুনেছিলাম। খান সেনারা তার মাথায় বেনেট ফোড়ে তাতে চাঁদ তারা পতাকা উড়িয়ে দিয়ে বলেছিল, বল বাচ্চে, আব জয় বাংলা বল। 16ই ডিসেম্বর সকালে গলির মোড়ে দেখা একটি উৎফুল্ল শিশুকে মনে পড়ে। তার এক হাতে কাঠিতে আটা একটি ছোট্ট পতাকা, অন্য হাত ঘন ঘন আকাশে ছুঁড়ে কচি গলা ফাটিয়ে সে চিৎকার করছে। আমি আমার পরিচিত এক তরুণীর কথা জানি। ওই 9 মাসেই
কোন এক সময় পীড়ন ও লজ্জা থেকে বাঁচতে সে তার ব্রেশিয়ার দিয়ে গলায় ফাঁসি পড়েছিল। পরে ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করা তার সঙ্গিনীদের কারো কাছে ঘটনাটি জানা যায়। ডিসেম্বরের সেই ভোরে কোন এক ঝুল বারান্দায় দাঁড়িয়ে একটি তরুণীকে দেখে আমার তার কথা মনে হয়েছিল। তখন তার মুখ আলোকিত করে রেখেছে কিছু রৌদ্র এবং একটি অবিনাশী বোধ, স্বাধীনতা। এবার আমি আমার একটি ছড়া ছোটদের জন্য, কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য, সেটি শোনাবো। নাম ইমান কাকন। সত্যি ঘটনা অবলম্বনে, যে আমরা 71-এ যে ডায়েরি দেখি, চিঠি, সেই চিঠি থেকে পাওয়া, সেটি থেকে কবিতাটি লিখেছি। ইমান কাকন, একজন পিতা আর একজন পুত্রের মুক্তিযুদ্ধের ঘটনা। পিতা এবং পুত্র তারা ইমান কাকন আলী মুক্তিযুদ্ধে গিয়েছিল, পেশাই ছিল মালি। বাজার করার জোর তাগিদে এলো তারা বাড়ি, খবর জেনে ধেয়ে এলো মিলিটারির গাড়ি। বাজার ঘেরাও করে তারা আগুন দিল ঘরে, পালায় কেহ দোকান ছেড়ে, যাইতো কেহ মরে। মগজ কারো ছিটকে গেল, মাথায় গুলি লেগে, ইমান কাকন ধরা পড়ে, যায়নি তারা ভেগে। পা দুটোকে বাঁধে জালিম, ভেঙে পেছন দিকে, চেপে ধরে পুত্র তখন পিতার দেহটিকে। বন্দুকগুলো খটখটিয়ে লক্ষ্য করে ঠিক, থরথরিয়ে কাঁপে ছেলে, চোখ করে চিকচিক। বাবা তারে বুকে চেপে আগলে রাখে ধরে, তোমরা আমায় মারো আগে, ছেলেই মারো পরে। কোনো কথা শোনে নাকো, আসে তারা ধেয়ে, গুড়ুম গুড়ুম গুলি করে, ইমান থাকে চেয়ে। মৃত ছেলের পানে চেয়ে বুকটি দিল পেতে, দেশের তরে গেল ছেলে, ভয় কি গুলি খেতে। গুলি এবার করলো তারা ইমান আলীর বুকে, পিতার রক্ত ছিটকে গেল কাকন আলীর মুখে। দিয়ে গেল প্রাণটি তারা দেশ দরদি ভক্ত, এক নদীতে মিশে গেল বাবা ছেলের রক্ত। অসংখ্য ধন্যবাদ স্যার। অসাধারণ দুটো কবিতা শুনলাম এবং আপনার লেখা কবিতাটি খুব মনের ভেতর নাড়া দিয়ে গেল। আমরা আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন, তার মধ্যে আমাদের খুব প্রিয় তামান্না তিথি আপাকে দেখতে পাচ্ছি। কেমন আছেন আপা? ভালো আছি, সবাইকে দেখে ভালো লাগছে যে সবাই এই বিজয়ের সময়টাকে ভাগাভাগি করে নিতে চায় বিভিন্ন প্রান্ত থেকে। এটা একটি ভালো বিষয় যে বাঙালি যারা, বাংলা ভাষাভাষী বাংলাদেশি যারা আছি, তারা যে কোনো আনন্দে, যে কোনো গর্বের বিষয়ে একসাথে থাকি আমরা। ধন্যবাদ আপা। আমরা আপার কাছে আবারও চলে যাব কিছুক্ষণ পর, আপার কাছ থেকেও শুনবো মুক্তিযুদ্ধের কথা এবং আবৃত্তি। আমাদের সাথে এথেন্স শাওন পুঁথিশিল্পী যুক্ত হবার কথা ছিলেন, তিনিও চলে আসবেন কিছু সময়ের ভেতরে। আমরা প্রত্যুত সিদ্দিকী ভাইয়ের কাছে যাব তার পরিবেশনা শোনার জন্য। ধন্যবাদ রবি আপু সহ আজকের কণ্ঠস্মরণ ভার্চুয়াল গ্রুপের সকল সদস্য এবং যারা দেখছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ডিসেম্বরের এই বিজয়ের মাসে সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আমার এবারের নিবেদন কবি সিকান্দার আবু জাফরের একটি কবিতা, বিখ্যাত কবিতা বাংলা ছাড়ো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটু গলাটা কিছুটা হলো একটু নষ্ট হয়ে গেছে ঠান্ডায়।
তারপর আমি চেষ্টা করছি আর কি। বাংলা ছাড়ো। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণী সাপদ রক্ষের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের রক্ত হাসি, আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হাড় জোড়লো হতাশ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খাড়া, আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি হৃদয় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকে ফিরিয়ে নিব ক্ষিপ্ত বাজের থাবা, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ। ধন্যবাদ প্রতুল সিদ্দিকী ভাই। এত চমৎকার ভাবে আপনার কাছ থেকে আমরা এই কবিতাটি শুনলাম, বাংলা ছাড়ো। সকল অন্যায় অত্যাচার নিপীড়ন যেন আমাদের বাংলার বুক থেকে চলে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার পরে আপনার সাথে সংযুক্ত হব। আজকে কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চে আপনি এসেছেন, আমাদেরকে চমৎকার করে একটি কবিতা শোনালেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি শান্ত মাহমুদ স্যারের কাছে চলে যাব। তার আগে প্রতুল সিদ্দিকী ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিদায় জানিয়ে নেবেন এবং কিছু কথা বলবেন। জি, প্রতুল সিদ্দিকী ভাই। আসলে আমি কবিতা ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি, আবৃত্তি শোনাতে ভালোবাসি, কবিতা ভালোবাসি। তাই এই কবিতার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে যদি কিছুটা হয় সমাজকে বদলে দেওয়া বা সমাজকে সংশোধন করা, অথবা আমরা যদি সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমে, এই আবৃত্তির মাধ্যমে, সুস্থ আবৃত্তির মাধ্যমে সমাজের কিছুটা হলেও উপকারে আসতে পারি, সেটাই যেন সবার হওয়া উচিত, এই আশা ব্যক্ত করছি বা এই আশা রাখছি। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। শান্ত মাহমুদ স্যারের কাছে চলে যাব। রবি, অনেক ধন্যবাদ। আমি কথা শুনছিলাম। আজকে আমি কথা বলবো না, আমি শরীফকে বলেছিলাম যে আজকে আমি কথা বলবো না, কারণ আমি অফিসে আছি এই মুহূর্তে এবং কথা বলতে যে সময় নষ্ট করা হবে আসলে। আর মীর বরকত ভাই স্বাধীনতা এবং আমাদের সংগ্রাম নিয়ে যে কথাগুলো বলেছেন, তারপরে এই কথাগুলো আবার বলা মানে হচ্ছে চর্বিত চর্ম, একই জিনিস বারবার বলা। আমি আলোচনায় না যে আমি মনে হয় যে আমার ছোট্ট কবিতা নয়, কবিতাটা একটু বেশ বড়, কলেবরটা একটু বড়। আমি জানি না শুনতে অসুবিধা হবে কিনা, তারপরেও আমি চেষ্টা করি। আমার অফিসের লোকজন আছে আশেপাশে, এটাও একটা আতঙ্কের বিষয়, কখন হুট করে ঢুকে পড়বে। তারপরে আমি চেষ্টা করি। কবিতা নেবে স্বাধীনতা। নেবে স্বাধীনতা, নাও তোমাকে দিলাম অপার আকাশ, উড়বে যদি একটি বেলুন দেব, হিলিয়াম গ্যাস ভরা রঙিন বেলুন। মধ্য আকাশের বায়ুস্তর ভেদ করে তুমি বেশ নিশ্চিন্তে পেরিয়ে যাবে বাংলার আকাশ। নেবে স্বাধীনতা, নাও তোমাকে দিলাম সবুজ সংকেতময় নীল পাসপোর্ট, সুনিশ্চিত স্বাধীনতা
গুড বাই বাংলাদেশ বলে তুমি খুব অনায়াসে চলে যেতে পারো যে কোনো আকাশে, তবে তোমাকে ছাড়তে হবে 21-এর মায়া, দ্বাদশ মাসের 16, মার্চের 26, সারি সারি গাছপালা, স্বদেশের হাওয়া। নেবে স্বাধীনতা? নাও, তোমাকে দিলাম অবাধে যে কারু সঙ্গে মেলামেশা করার ক্ষমতা, যে কারুর হাত ধরে যত্রতত্র চলে যেতে পারো দেশে বা বিদেশে, বণিকের সুসজ্জিত বেডরুমে কিংবা তার কণ্ঠলগ্ন হয়ে ঝলমলে নাচ ঘরে। যেতে পারো তার সঙ্গে হংকং কিংবা সিঙ্গাপুর 2-1 সপ্তাহ। নেবে স্বাধীনতা? নাও, তোমাকে দিলাম 10 দিগন্তের পথ, যে কোনো একটি তুমি বেছে নিতে পারো সহজেই, আপত্তি করব না কোনো। আমিও যে মনে প্রাণে স্বাধীনতা শব্দের কাঙাল, তোমাকে বাঁধব কেন? স্বাধীন এই ঋজু স্বতঃস্ফূর্ত সহজ বৃক্ষটি সর্বদাই স্বাভাবিক আলো হাওয়া চায়। তুমি ওই শব্দের সমান বয়সী নারী, তোমাকে বাঁধব কেন মলিন রজ্জুতে? আমার 2টি বাহু প্রসারিত এই বুক যদি না পারে তোমাকে বাঁধতে, তবে কেন নারী তোমাকে বাঁধতে যাব অযথা শৃঙ্খলে? নেবে স্বাধীনতা? নাও, তোমাকে দিলাম আকাঙ্ক্ষিত নিজস্ব জগৎ। নাও, মগ্ন হও নিজে, নিজের ভেতরে ডুব দাও, মণিমুক্ত তুলে এনে যাকে তাকে বিলাও সুন্দরী। গোপনে কি প্রকাশ্যে তোমার বৈভব বিভা? আমি স্বাধীনতার সৈনিক, প্রায়শই মমতা বশত আজ কোলে তুলে নেই 71-এ পরাজিত শত্রুর। নেবে স্বাধীনতা? নাও, তোমাকে দিলাম দিনাজপুরের জ্যোৎস্না, কুয়াশার ঘন আস্তরণ, আমার গ্রামের সব হরিত পত্রালি, আলো অন্ধকারময়, অবাস্তব বাঁশঝাড়, শিউলি ঝরার ভোরবেলা, শীত সকালের রোদ, শিমুল তুলোর ওড়াউড়ি। নেবে স্বাধীনতা? নাও, তোমাকে দিলাম সুন্দর বনের সব চিত্রল হরিণ, সোনালি কাঁকড়ার দাঁড়া, বঙ্গোপসাগরে ওঠা ঢেউ, নিঝুম দ্বীপের সব রোমশ ইঁদুর, চুনিয়ার সবগুলো সবুজ সতেজ বৃক্ষ, মধুপুর গড়, ব্রাহ্মণ শাসন গ্রাম। নেবে স্বাধীনতা? নাও, তোমাকে দিলাম কক্সবাজার সমুদ্র সৈকত, পর্যটন কেন্দ্রগুলো, বিমানের সকল আসন, মৃগের গর্জন, সামরিক কপ্টারের একটানা অবিশ্রান্ত গতি, দূরপাল্লা বাসের ভ্রমণ, আর একতা ও সমতার প্রতিটি আসন। নেবে স্বাধীনতা? নাও, তোমার দুহাতে তুলে দিচ্ছি 55,000 বর্গ মাইলের ভেতরে যা কিছু, জলে স্থলে অন্তরিক্ষে সব কিছু তোমার। তোমার এই দেশ স্বাধীন করেছি আমি, আমার দুহাত, এ আমার একমাত্র অহংকার, আর কিছু নাই। আমার দেশটি আমি প্রিয়তম নারীর দুহাতে দ্রুত তুলে দিতে চাই। নাও, তুমি নাও। নেবে স্বাধীনতা? নাও, অবশেষে তোমাকে দিলাম প্রগাঢ় জীবনের স্পষ্ট মানে, আধুনিক মানুষের ব্যর্থতার বোধ, অন্ধকার, আর্তনাদ, গভীর গহ্বর, চতুর্দিকে ভারী বুটের আওয়াজ, অভ্যুত্থান, রক্তপাত, যুদ্ধ, মূল্যবোধের কবর, সমস্ত পৃথিবীময় কুচকাওয়াজরত সেনাদল, বার্বড ওয়্যার ঘেরা এই শতকের চক্র বুহে প্রবেশের অভিমন্যু জ্ঞান তোমাকে দিলাম। প্রিয়তম নারী, নিষ্ক্রমণের মন্ত্রটি জানা নেই বলে ওটি শুধু তোমাকেই শিখে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ স্যার। আমরা শুনছিলাম চ্যানেল আই এর সংবাদ উপস্থাপন শাখার প্রধান এবং প্রখ্যাত বাচিক শিল্পী এবং আমাদের কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চের উপদেষ্টা এবং আমাদের শ্রদ্ধেয় অভিভাবক শান্ত মাহমুদ স্যারকে, এবং ওনার কণ্ঠে এই চমৎকার কবিতাটি শোনার পরে সত্যি ভাষাহীন হয়ে পড়েছি এই মুহূর্তে। এত সুন্দর একটি কবিতা, নেবে স্বাধীনতা, সবুজ সংকেতময় নীল পাসপোর্ট, আমার হাতে অর্জিত স্বাধীনতা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আজকে অনেক বেশি সমৃদ্ধ, আমাদের সাথে এত গুণীজন সংযুক্ত হয়েছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে, দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আবৃত্তি শিল্পীরা যুক্ত হয়েছেন। তারা আপনাদের শুনছেন, আমরা আপনাদের শুনছি, যুদ্ধের কথা জানছি, দেশের কথা শুনছি। আমরা স্যারের কাছে আবার ফিরে আসব, তামান্না তিথি আপার কাছে চলে যাব। তামান্না তিথি আপা সম্পর্কে কিছু কথা দর্শকদেরকে জানিয়ে দেই। যদিও তিনি সবার পরিচিত আমাদের বাংলাদেশ টেলিভিশনে মোস্তফা মনোয়ার স্যারের পাপেট শোর বিখ্যাত পারুল চরিত্র, আমাদের খুব প্রিয়। আমাদের ছেলেবেলায় আমরা আপাকে দেখেছি, আমাদের সন্তানেরা এখন আপাকে দেখছে, এবং আপা দীর্ঘায়ু হন, তার কাজ চালিয়ে যান, প্রজন্ম থেকে প্রজন্মের ভেতরে আপা বেঁচে থাকুন তার কাজের ভেতরে। তামান্না তিথি আপা একজন স্বনামধন্য বাচিক শিল্পী এবং সংগঠক। তিনি শিশুদের নিয়ে কাজ করেন, তিনি গল্পরানী বলে খ্যাত। আপা আপনার কাছে কিছু কথা শুনতেই চাই এবং তারপর আপনার পরিবেশনা শুনব। কথা আসলে তেমন কিছু নেই, কারণ এই যে সময়টা, সেই আমরা ডিসেম্বর মাস এলেই অন্যরকম একটা আবেগ অনুভব করি। যদিও সারা বছরই যারা বাংলা ভাষার চর্চা আমরা করি বা ভাষা নিয়ে কাজ করি, তাদের একটা আবেগ থাকে দেশের প্রতি, ভাষার প্রতি, এবং আমাদের সন্তানদের যাতে এই ভাষাটায় আরেকটু ভালোভাবে পরিচিত করা যায়, ভালোবাসানো যায়, এটার প্রতি। তো ডিসেম্বর মাসটায় অন্যরকম, এজন্য যে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা যারা আছেন, বিভিন্ন কাজের ক্ষেত্রে যারা আছেন, যুক্ত আছেন বিভিন্ন দেশে, তারাও এই দিবস উপলক্ষে একসাথে হন। যেমন আজকে আমরা কণ্ঠসাধন ভার্চুয়াল তাদের যে আয়োজনে আমরা একসাথে যুক্ত হয়েছি। আসলে দেশের বাইরে যখন কেউ যায়, তখন আমার কাছে মনে হয়, কথা বলে বারবার মনে হয়েছে, তখন এই ভাষার প্রতি টানটা হয়তো আরো বেশি করে বোধ হয়, বা মানুষগুলোকে আরো বেশি আপন মনে হয়, কাছে থাকলে যেটা হয়তো আমরা বুঝতে পারি না। তো আপনারা যেটা করছি, আমরা আমাদের সন্তানদের একটু চেষ্টা করছি এই বাংলা ভাষাটা যাতে ওরা সুন্দর করে একটু বলতে পারে। অনেক ভাষা তো শিখবেই, তার সাথে যেন আমাদের এই ভাষাটাকে জানতে পারে। আর এই ভাষার জন্য যে লড়াইটা শুরু হয়েছিল, সেই লড়াই থেকেই আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ বীজটা বপন হয়েছে। এজন্য আমাদের 52 ভাষা আন্দোলন এবং তারপরে ধীরে ধীরে এই আন্দোলন একটি মুক্তিযুদ্ধের যে রূপ, এটি বারবার করে অন্ততপক্ষে আমার কাছে যারা বাচ্চারা কাজ করে বা শিখে কিছু, বা যাদের সাথে আমি গল্প করার সুযোগ পাই, আমি এটা চেষ্টা করি একটু জানাতে, যাতে তারা যতটুকু জানবে মনে হবে যে দেশের সাথে তার সম্পৃক্ততা, তার যুক্ততা, তার বন্ধনটা আরেকটু দৃঢ় হবে। এতটুকু কাজ করার আমরা চেষ্টা করছি, সবাই আসলে সবার কাছ থেকেই চেষ্টা করছি। তো এই চেষ্টাটা অটুট থাকুক যে কোনো পরিস্থিতিতে। ধন্যবাদ আপা। আপা আপনার কাছ থেকে একটি কবিতা শুনে নিতে চাই। কবিতা, একটা ছোট্ট কবিতা পড়বো। আমারই বন্ধু রীতা নাহার চমৎকার লেখে। আমরা আসলে যারা বিখ্যাত কবি আছেন তারা তো অসাধারণ লিখেছেন, আমরা তাদের কবিতা বা তাদের বাণী উচ্চারণ করি, কিন্তু আমাদের এই বর্তমানেও যারা লিখছেন তাদের মধ্যে অনেকে খুব ভালো লেখেন, আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি তাদের কবিতা পড়ার। রীতা নাহারের একটা ছোট্ট কবিতা, বেঁচে থাকো স্বাধীনতা, আমি আপনাদের আবৃত্তি করার চেষ্টা করছি। তুমি বেঁচে থাকো স্বাধীনতা, ধুলো মাখা শিশুটির মায়ের কোলে, চড়াইয়ের ঠোঁটে, টিয়ে পাখির ডানায়, মুক্ত বলাকার কণ্ঠে, শহরের রাজপথে, লেখার কলমে, বইয়ের পাতায়। তুমি বেঁচে থাকো স্বাধীনতা, সূর্যোদয়ের শেষ লালিমায়, কোজাগরি চাঁদে, নিবিড় জ্যোৎস্নায়, ঘন কুয়াশায়, ধুলো ঢাকা পথের আবছায়ায়, ভোরের শিশির কণায়। চির অম্লান অক্ষয় তুমি, হাতে খড়ির প্রথম অক্ষরে, আদর্শ লিপিতে, বাল্য শিক্ষায়, কিশোর কিশোরীর বেড়ে ওঠায়, ফুটবল আর ক্রিকেট খেলায়।
বেঁচে থাকো তুমি ফুল হাতে ছিন্ন মূল মেয়েটির হাসিতে, বৃহন্নলার অধিকারের উচ্চারণে, ঘোমটা টানা লাজুক বধূর মেহেদি রাঙা হাতে, আলতা পরা পায়ে। প্রদীপ্ত হও তুমি সেলাই দিদিমণির সেলাই মেশিনে, নারীর ক্ষমতায়নের আন্দোলনে, প্রেমিক প্রেমিকার আলিঙ্গনে, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায়। অমর স্বাধীনতা তুমি জেগে রও লাল সবুজের পতাকায়, ভাষা আন্দোলনে আর মুক্তিযুদ্ধের চেতনায়, দেশমাকে রক্ষার গণজাগরণে, সাম্প্রদায়িকতার খোলস ছেড়ে মানবতায় আর বাউলের একতারায়। ধর্মান্ধ মৌলবাদ হিংস্র সাপদ আকণ্ঠ ডুবে নিকষ জলদ, লগ্নি জনজীবন আর মিথ্যায় বাণিজ্য বেসাতির বিরুদ্ধে সোচ্চার হোক প্রতিবাদ। বেঁচে থাকুক স্বাধীনতা, স্বাধীনতা হোক সবার। খুব খুব সুন্দর একটি কবিতা, এত সুন্দর সেই সেলাই দিদিমণি, সদ্য ভূমিষ্ঠ শিশু, আন্দোলন, জাগরণ, সব শেষে আমাদের একটাই চাওয়া, বেঁচে থাকুক আমাদের বাংলাদেশের স্বাধীনতা, তার সার্বভৌমত্ব নিয়ে, নিজের পতাকায়, নিজের সঙ্গীতে। আপা অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা এত স্বল্প সময়ের ভিতরে শুনে নিলাম, এবং আপনি যেভাবে বাচ্চাদের ভেতরে আপনার কাজ ছড়িয়ে দিয়ে আমাদের প্রজন্মকে উদ্বুদ্ধ করে তুলেছেন, সেজন্য আমরা সবাই কৃতজ্ঞ। আপনারা যারা কাজ করছেন অন্যভাবে, অর্থাৎ যে যে পরিস্থিতিতে পারছেন, যিনি কবি তিনি লিখছেন, যিনি আবৃত্তি শিল্পী তিনি আবৃত্তি করছেন, যিনি একজন সংগঠক তিনি সংগঠিত করছেন, সবকিছু মিলিয়ে আমাদের সংস্কৃতি আমাদের একটি বড় হাতিয়ার। যদি আমরা সংস্কৃতিকে মনে করি শুধুই বিনোদন, এটি বিনোদন শুধু নয়, একটি জাতিকে একদম ফুটিয়ে তোলার জন্য, তাকে উপস্থাপনের জন্য আমাদের সংস্কৃতি একটি বড় ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্র থেকে আমরা যেন কেউ মনে না করি আমরা যে ছোট কাজটি করছি এই কাজটি একেবারেই ফেলনা, এটিও যুক্ত হচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের দেশের কাজে। তো যে যেই বিষয়ে পারদর্শী সে তো সেই হাতিয়ার নিয়েই কাজ করব। তো আপনারাও সবাই কাজ করবেন, এবং আমরা আশা করি যে আমাদের বাংলা ভাষার যে সৌন্দর্য আছে, আমাদের মুক্তিযুদ্ধের যে গর্ব আছে, যে আমাদের প্রেরণা আছে, যে শক্তি আছে, যে সাহস আমাদের যোগায়, সেই সাহস যেন আমরা আমাদের শেষ বিন্দু পর্যন্ত এটি পেতে পারি, এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা যেন তা রক্ষা করতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা। আমরা আবার আপার কাছে ফিরে যাব। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের প্রিয় আবৃত্তি শিল্পীগণ আছেন। আমি চলে যাব একে একে সবার কাছে। তার আগে আমাদের প্রিয় দর্শক বৃন্দ অনেকক্ষণ ধরে কিছু চমৎকার মন্তব্য করেছেন, করে নিতে যাচ্ছি। তামান্না খন্দকার লিখেছেন, তিনিও আমাদের সাথে সংযুক্ত হবেন। দারুণ আয়োজন, ধন্যবাদ আপু। ওবায়দুল ইসলাম জানিয়েছেন দারুণ পরিবেশন, ধন্যবাদ। আবু রাশেদ জানিয়েছেন অনেক সুন্দর আয়োজন, শুভকামনা রইল সবার জন্য। আপনার জন্য শুভকামনা, আপনি আছেন আমাদের সাথে। কানিজ ফাতেমা সোমা আপুকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং তিনি বলেছেন খুব ভালো বলেছেন, ধন্যবাদ আপু। শুভজিৎ দত্ত জানিয়েছেন চমৎকার আয়োজন, ধন্যবাদ দাদা। রীতা মজুমদার জানিয়েছেন চমৎকার সুন্দর কবিতা। প্রীতি দাস চমৎকার কবিতা ও আবৃত্তি, ধন্যবাদ দিদি আপনাকে। নিত্যানন্দ রয় জানিয়েছেন অসাধারণ। আমরা পরবর্তী পরিবেশনার জন্য চলে যাব আমাদের দুঃখিত একটু সময় নিয়েছি, সালতানাত সুপ্ত আপার কাছে। ধন্যবাদ সবাইকে। আমার শ্রদ্ধেয় গুণীজনদের অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আমি ছোট একটা কবিতা আবৃত্তি করব। মুক্তিযুদ্ধের গল্প, লিখেছেন মাসুক চৌধুরী। কোন কবিতা শুনতে পাচ্ছেন আপা? মুক্তিযুদ্ধের গল্প, মাসুক চৌধুরী, মুক্তিযুদ্ধের গল্প। ঠিক আছে আপা। আমাদের মুক্তিযুদ্ধের একটা গল্প আছে,
গল্পটা আজও লেখা হয়নি। মর্মের অরণ্যে লুকিয়ে থাকা সেই রুদ্ধ বাঘ গল্পের নোটে গাছ থেকে যখন নরম মাটির মতো মানুষের বুকের উপর পাতা ঝরে, পাতার সমান টুকরো টুকরো ছায়া ঝরে, গল্পটা তখন মর্মরিত হয়। গল্পটা গম গম করে। গল্পটা কোনো এক শহীদ জননীর শব্দহীন কান্নায় কাতর হৃদয়ের ভেতর রক্তের মধ্যে লুটোপুটি খায়। গল্পটা বাংলাদেশের সমান আত্মার মাংসপিণ্ডে আর্তনাদ করে। শতাব্দী পেরিয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের এই গল্পটা আজও বলা হয়নি। গল্পটা 100 বছর পর হলেও একদিন ঠিক বাকমুক্ত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর এবং খুবই ছোট্ট একটি কবিতা হলেও খুব চমৎকার চরণ এবং অর্থবহ শব্দ নিয়ে কবিতাটি লেখা হয়েছে। ধন্যবাদ। আসলে আসলে আমরা আবারও পাবো। জি বলুন আপা। আসলে আমার মানে এই কবিতাটা সিলেকশনের পিছনে আমি চিন্তা করেছি যে আমাদের এত ঘটনা আছে, আমরা হয়তো অনেকগুলোই জানি না, অনেক কিছুই জানি না, কিন্তু না বলা অনেক মুক্তিযুদ্ধের এত বিশাল একটা ঘটনাবহুল সময় আমরা পার করেছি, অনেক কিছু আমরা জানি না বা আমাদের হয়তো জানাও হয়নি, কখনো হয়তো হবেও না। সেই পার্সপেক্টিভ থেকে আমার মনে হচ্ছে যে কবিতার আমি আবৃত্তি করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপা। আমাদের দর্শকদেরকে শুভেচ্ছা জানাতে পারেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুস্থ সংস্কৃতি চর্চা ছড়িয়ে যাক দিকে দিকে, এটাই কামনা করছি। সুপ্ত আপার আবারও ধন্যবাদ, শুভেচ্ছা নিলাম। আপাকে আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও আপাকে আমরা পাবো কোনো এক সময়। আমরা চট করে চলে যাব আমাদের কানিজ ফাতেমা সোমা আপুর কাছ থেকে। খুব সুন্দর লাগছে আপু আপনাকে আজকে, একদম লাল সবুজ। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ সুরভি হাসিন আপা। আসলে আজকে সবাই এত, হ্যাঁ বলেন। না, আপনারটা শুনি, আপনার কণ্ঠ শুনতে ভালো। মানে এত এত গুণীজনের ভিড়ে মানে এত ঠুনকো লাগছে নিজেকে। আর সব থেকে বড় কথা, আবৃত্তির সাথে সংযোগ ছিল না বহু বছর। খুব সম্প্রতি শরীফ মজুমদার ভাইয়ার অনুপ্রেরণায় এই জগতে আবারও আসা। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে নির্দিষ্ট কোনো কবিতা পড়ছি না, আমি কয়েকটা কবিতার অংশ বিশেষ পাঠ করছি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? আমি জানি আমার আর কোনোদিন বাড়ি ফেরা হবে না, অথচ একসময় ফিরবার জন্য ছিলাম স্থির প্রতিজ্ঞ। কথা ছিল বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে ফিরে আসব। গ্রামে যে নতুন কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে সেখানে শিক্ষকতার কাজ নেব। থাকবো মায়ের বুকের কাছাকাছি, সবুজ ধান ক্ষেতের কাছাকাছি, নদী আর নিসর্গের কাছাকাছি। কৃষাণ কৃষাণের গানে গানে, কৃষাণ কৃষাণের গানে গানে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, গঙ্গার স্রোত ধরে পেয়েছি চলার নিশানা। কণ্ঠের সুর কোনো মানে না ভাষা, হৃদয়ের ভাষাতেই মেটে পিপাসা। সাত সাগরের উজান ভেসে আমরা যেখানে থামি সেই সীমানা, যেখানে রক্তে আর কান্না মেঘে আধারের বাঁধ ভেঙে সূর্য ওঠে আকাশে আবার, সেখানে নিশানা আছে এগিয়ে যাবার। যখন আখের স্বাদ নোনতা লাগে, লবঙ্গ বনে ঝড়ের হাওয়ারা জাগে। এক বুক ভালোবাসা উজাড় করা, যেখানে ফসল ফলে
প্রাণের সোনা। ধন্যবাদ। ধন্যবাদ সোমা আপু, একজন সফল উদ্যোক্তা এবং একজন বাচিক শিল্পী, আমাদের কণ্ঠ সাধনের প্রিয় মুখ সোমা আপু। ধন্যবাদ সুরভি হাসমিন আপু। আপু আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। আসলে দর্শকদের সাথে প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার ফুল পাখিদের আসরে আমি হাজির হই, তখন তো দেখা হয়। তবে আজকের আয়োজনে এত এত গুণীজনের ভিড়ে আবারও বলছি, আসলে ভীষণ ভালো লাগছে। সবাইকেই শুভেচ্ছা আর দোয়া রাখবেন সবাই, যে যেখানে আছেন ভালো থাকবেন। বিজয়ের মাস, অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই বিজয় এসেছে। তো স্বাধীন দেশে আসলে কি বলবো, স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদেরকে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করছি আমি। ভালো থাকবেন সবাই। আপনিও ভালো থাকবেন আপু, আবার দেখা হবে। দুটো মন্তব্য করে নিয়ে আমরা পরবর্তী পরিবেশনার কাছে চলে যাব। আরমান দেওয়ানজি বলেছেন সুন্দর আয়োজন। রবিউল বাবু, প্রিয় মুখগুলো একসাথে, অসাধারণ আয়োজন, প্রিয়জন সাথে থাকবেন। প্রীতি প্রীতি জানিয়েছেন অসাধারণ আবৃত্তি, অনেকগুলো কবিতা একসাথে, আলাদা স্বাদ পেলাম, আবৃত্তিও সুন্দর। সত্যিই তাই, আলাদা মাত্রা এবং আলাদা স্বাদ যুক্ত করেছে। সাথে এক লাইনের যে গানটি ছিল ভালো লেগেছে আমাদের। মনসুর রহমান জানিয়েছেন অসাধারণ আয়োজন, একসাথে সব প্রিয় মুখগুলোকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভাই। আমরা পরবর্তী পরিবেশনার জন্য চলে যাব আমাদের সাবরিন আপুর কাছে। সাবরিন আপু একজন আবৃত্তি শিল্পী এবং তিনি পড়াশোনা করছেন MBBS তৃতীয় বর্ষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায়। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আশা করছি আমাকে সুন্দর মতো শোনাও দেখা যাচ্ছে। তো সবাই জানেন যে আমি মেডিকেলে পড়াশোনা করি, তো পড়াশোনার চাপে সেভাবে আসলে এই জগৎটাতে আসা হয় না। অনেকদিন আমি দূরে ছিলাম, তবে আজকে খুবই খুশি লাগছে যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি দাঁড়াতে পারছি। অনেক দিনের চর্চা নাই, তারপরে অনেক সাহস করে আমি দাঁড়িয়েছি। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপনাদের কবিতাটি ভালো লাগবে। আমি আজকে আবৃত্তি করার চেষ্টা করছি কবি শিকদার আমিনুল হকের লেখা কোনো এক দগ্ধ দিনে কবিতাটি। স্বাধীনতা, আমি তোমার জন্য এই যৌতুকগৃহে, ভাঙাচোরা রাস্তাঘাট আর খাকিদের প্রকাশ্য দৌরাত্মের নিচে গেরিলার আত্মবিশ্বাস নিয়ে বেঁচে আছি। স্বাধীনতা, আমার মাতৃভাষা ছাড়া কোনো দিন বিমুগ্ধ ইন্দ্রিয় জেগে ওঠে না। এমন যে নির্দোষ চুম্বন, তারও আগে আমি চাই কণ্ঠস্বর। স্বাধীনতা, আমি বাউলের গান চাই, চাই বিসমিল্লার শানাই আর নৈশ কীর্তনের নানা রং হতাশাকে। স্বাধীনতা, এই দেশ মেঘনা পদ্মার রাক্ষসী মায়ায় বাঁধা, এখানে মরে না কোনো লক্ষিন্দর। স্বাধীনতা, প্রত্যাশিত তোমার কবিতার মধ্যে জেগে উঠবে পড়া বাস্তবতা ও মার্কসের দর্শন, যুক্তি তর্ক আর তরুণ কবির বিজ্ঞান, আবিশ্ব মনীষা শুদ্ধ অশ্রুসিক্ত পথে তোমাকেই চাই স্বাধীনতা। ঘরে ঘরে দুস্থ কুটিরে, যেখানে উষর মাটি কিংবা বৃষ্টি পড়ে, যেমন এই আমি চাই এক ভূতলবাসী, স্বদেশের শত শহীদের মতো সত্তাহীন পরবাসী। শ্বাসরুদ্ধ ভাঙাচোরা রাস্তাঘাট আর খাকিদের প্রকাশ্য দৌরাত্মের মাঝে স্বাধীনতা দুঃসময়ে তোমাকেই চাই। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সাবরিন সামান্থা আপনাকে। আপনি পড়াশোনার পাশাপাশি আমাদের কবিতাকে ভালোবেসে আবৃত্তি করছেন এবং আপনার আবৃত্তির পথে চলার যাত্রাটি সুগম হোক আমরা আশা রাখি। আপনি আমাদের দর্শকদের জন্য
কিছু বলবেন, আমাদের বিজয়ের মাস নিয়ে কিছু বলবেন। বিজয়ের মাস আসলেই একটা অন্যরকম অনুভূতির মাস। মানে এই মাসের শুরু থেকেই যেন মনে হয় মানে একটা আনন্দের একটা ভাব, যে একটা বিজয়ের মাস, খুবই আনন্দের মাস। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা আজকে আমাদের সাথে দর্শক হিসেবে আছে তারা অবশ্যই কবিতা প্রেমী। তাদের কাছে অনুরোধ করব তারা যেন ভবিষ্যতেও এরকম করে আমাদের পাশে থাকে, কবিতার পাশে থাকে, কবিতাকে ভালোবাসে। আর আমার জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ আপু। আমরা আপনাকে আমাদের কণ্ঠসাধনের পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে অবশ্যই চাইব আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর প্রবাস থেকে ক্যাথেরিন কেয়া রোজারিও আপা। কেমন আছেন আপা? আপা শুনতে পাচ্ছি না আপনাকে। জি, এখন আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি ভালো আছেন? আছি আপা, আমরা ভালো আছি সবাই। আপা একজন বাচিক শিল্পী এবং তিনি ফ্লোরিডায় আছেন। ফ্লোরিডার শিক্ষা বিভাগের এরিয়া ডাইরেক্টর হিসেবে তিনি কাজ করছেন। আপা প্রবাসে অত দূর থেকে আমাদের সাথে সবুজ শ্যামল বাংলার মাঠ একদম আপনাকে লাগছে দেখতে, এভাবে আমাদের সামনে আজকে আপনি আছেন। আপনার কাছ থেকে আমরা পরিবেশনা শুনবো, যুদ্ধের কথা শুনবো। তার আগে আপনার অনুমতি নিয়ে আমরা পরবর্তী একটি পরিবেশনা শুনে নিতে চাই। আমরা কুলসুম শেলি আপার কাছে চলে যাব। তাকে অনুরোধ করছি আমাদের সামনে একটু আসার জন্য। শোভন ভাই যদি তাকে স্ক্রিনে নিয়ে আসেন। আমাদের কারিগরি সহায়তা করছেন বরাবরের মতন আমজাদ শোভন ভাই। জি, আসলে আপা উনি এখনো আসেননি, জয়েন করেননি, একটু পরে আসবেন। আমরা পরবর্তী আমাদের লিস্টে যিনি রয়েছেন ওনার ওখানে চলে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। তাহলে আমরা উত্তমা আপাকে শুনে নেব। ভালো আছি সুপ্রিয়াপু, সবাইকে শুভেচ্ছা। বিজয়ের মাসে আছি আমরা, বিজয়ের শুভেচ্ছা। এবং সেই সাথে এটুকুই বলবো যে আজকে মানে অনেক প্রিয় মুখ, যাদের সাথে বহু বছর সামনাসামনি দেখা হয়নি বা বহুদিন দেখা হয়নি, তা সেই ব্যক্তিত্বদের মুখগুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। এবং আজকের এই আয়োজনে সেই গুণীজনদের পাশাপাশি শরীফ মজুমদার ভাই আজকের এই আয়োজনে আমাকে সংযুক্ত করেছেন, সেই জন্য শরীফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, কণ্ঠসাধন ভার্চুয়ালের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের গ্রুপ যেটি। এবং সেই সাথে সুরভি আপুর চমৎকার উপস্থাপনায় আজকের আয়োজনে আমি সংযুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। তো আমি কি আমার কবিতায় যাব? অবশ্যই আপা, আপনার কাছ থেকে আমরা শুনে নিতে চাই। আমি আবৃত্তি করবার চেষ্টা করছি। আমার শ্রদ্ধেয় স্যার আছেন শান্ত মাহমুদ স্যার। মানে আমি আসলে ভীষণ ভীত, কিন্তু এই মুহূর্তে নিজেকে খুব নার্ভাস মনে হচ্ছে। আমি একটু আমি সুরভি, আমি ক্ষমা চাচ্ছি, আমি একটু কথা বলবো যে ওকে আমি খুব ছোটবেলা থেকে ওকে দেখেছি, উত্তমাকে। তো উত্তমা, ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের আবৃত্তি শোনার জন্যই আমি 9টা থেকে আমি অফিসে, এখন আমি চ্যানেল আই অফিসে, আমি নিউজ চালাচ্ছি এবং আমি এই আবৃত্তি উপভোগ করছি। তুমি আবৃত্তি করো প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমি চেষ্টা করছি পাঠ করবার। নাসিমা সুলতানের লেখা যুদ্ধে যাওয়ার গল্প। যাওয়ার আগে সব কটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি, আর যে মোরগটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্যে তাকেও বলি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। এখন আমার পথের ক্লান্তি, ধুলো ওড়া দিন, কচুরি পানার মতো সুবর্ণ স্মৃতিরা শোনাচ্ছে এই শিমুলতলের মাটিতে আমার না ঘুমানো রাতের ঘটনা। ছোট্ট ছোট্ট পায়ে দাঁড়াতে শেখার কথা, এই কবজিয়ার পায়ের গোড়ালি, বক্ষের বিশালতা পাওয়ার কথা। একটু একটু করে শেকড় বাকড় আর মাটির সঙ্গে জড়ানো যৌবন, একটু একটু করে আল ভেঙে জলাভূমি ভেঙে ধান বুনে যাওয়া। যাওয়ার আগে
কচুরিপানার ফুল বলে যায় যুদ্ধে যাচ্ছি। এই শিমুলতলির মাটি, না ঘুমানো রাত, যুদ্ধে যাচ্ছি। এই কবজির বড় হয়ে যাওয়া, গোড়ালিতে শক্ত হাড়ের জোর, বক্ষের বিশালতা পাওয়া বয়সন্ধিকাল, যুদ্ধে যাচ্ছি। আর যে আলের কিনার, জলাভূমি, ধানবন, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। ট্রেনের সবকটা চাকা শোনো, টেলিগ্রাফের তার, ভুতুরে স্টেশন, সুদূরে যাওয়ার ইচ্ছে শোনা। এক খুব বেশি নীল, খুব বেশি গাঢ় দিগন্ত ভাঙতে ভাঙতে জলরং ব্রিজের মাথায় আমার বাবার সাথে ছুটিতে যাওয়ার কথা মনে পড়ে, মনে পড়ে। সেই সব নারীরা শোনো, আবহমান কাল যারা ঘোমটা ভাঙেনি, সেই সব ভূমিহীন চাষি আর মরকুটে গরু তোমরাও শোনো, গলগলে ধোঁয়া ওঠা ভাত খেয়ে যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। তোমরা অপেক্ষায় থাকো, ডানা ঝাপটে ভোরের জন্য একটা মোরগ ডাকছে, অপেক্ষায় থাকো। ধন্যবাদ। ধন্যবাদ আপা, খুব খুব সুন্দর হলো। আপনি অযথাই কেন ভয় পেলেন? আপনি পেশায় শিক্ষক, কণ্ঠসাধনের জন্মলগ্ন থেকে আপনি আছেন, আপনি কার্যনির্বাহী সদস্য এবং আপনি আমাদের অনুষ্ঠানেও এসেছেন। আপনি খুব পরিচিত প্রিয় মুখ। তবে হ্যাঁ, স্যারের সামনে ভয় পাওয়াটা একটু স্বাভাবিক। আমাদের সাথে আসলে অনেকেই যুক্ত হয়ে গেছেন এর মধ্যে। আমরা আমাদের পুঁথি শিল্পী অ্যাথেন্স শাওন ভাইকে দেখতে পাচ্ছি, শাহানু শাহিন ভাইকে দেখছি, উর্মি আপাকে দেখছি। আমরা ক্যাথেরিন আপার কাছে চলে যাব, একটু আপার দুটো কথা শুনে নিয়ে আমরা শাহিন ভাইয়ের কথা শুনবো। উত্তমা আপা কি আমাদের সাথে থাকবেন ততক্ষণ? চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপা। কিয়া আপার কাছে চলে যাব। আপা, প্রবাস জীবন নিয়ে আপনি বাংলাকে ধারণ করে আছেন, আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে দুটো কথা শুনতে চাই। ধন্যবাদ। খুব ভালো লাগছে এমন একটি সম্মিলিত শক্তির সামনে এসে আমার কথা বলবার সুযোগ হচ্ছে। তো বহু বছর ধরে প্রবাসে আছি, কিন্তু কবিতাকে ধারণ করি, কবিতাকে সঙ্গে নিয়ে বেড়াই, বুকের মধ্যে বাংলাদেশ। যদি সত্যের অপলাপ হবে যদি বলি যে আমি মুক্তিযুদ্ধের সময় বোঝার মতন বয়সে ছিলাম, আমি ছিলাম না বোঝার মতো বয়সে। আমার সুতরাং যা কিছু শুনেছি পরবর্তীতে শুনেছি, বাবা মায়ের কাছ থেকে শোনা, বোনদের কাছ থেকে শোনা, কিন্তু আঁচটা অনুভব করেছি, এই বিজয়ের আঁচটা বা মুক্তিযুদ্ধের আঁচটা অনুভব করেছি। তো আমার মনে হয় এই ধরনের একটি প্ল্যাটফর্মে আসলে আমরা যারা আবৃত্তি করি, আমরা তো বলি যে আমরা শুধুমাত্র আবৃত্তিকার নই, আমরা একটি বার্তাবাহক, আমরা বার্তাকে বহন করি। তো আমার মনে হচ্ছে যে আজকের এই প্ল্যাটফর্মে আমরা যারা যারা আছি, আমরা বিশেষ একটি বার্তা বহন করে নিয়ে যাচ্ছি সবার কাছে, দেশে প্রবাসে যে যেখানেই আছি না কেন। সেটি বার্তাটা হচ্ছে যে ডিসেম্বর মাসটা শুধু যে শোকের মাস তা কিন্তু নয়, ডিসেম্বর মাসটা আমাদের জন্য বিজয় আনন্দের মাস। আরেকটা জিনিস মনে হয় আমার সবসময়, যেমন বছরের শেষে একটি চুক্তি নবায়ন করবার মাস, আমরা সবাই নিজেদের সঙ্গে, দেশের সঙ্গে একটা চুক্তি নবায়ন করি প্রতি বছর বছরের শেষ দিনে, যে আমার ভালোবাসার জায়গাটা, আমার বিশ্বাসের জায়গাটা, সে আমার স্বদেশ। তো সে কথাটা মনে করি আমি কি আমার আবৃত্তিটা এখন করব শান্ত ভাইয়ের মতো। আমিও এখন আমার লাঞ্চ টাইমে আছি, আমাদের এখানে বেলা 1:30, 12:30, 11:30 বাজে। তো আমি কি আমার কবিতাটি এখন পড়বো নাকি পরবর্তীতে? আপা, আমরা আপনাকে একদমই কষ্ট দিতে চাই না, আপনার পরিবেশনা শুনে নিতে চাচ্ছি। ঠিক আছে। যেমনটি বলছিলাম, আমি সাংগঠনিকভাবে আবৃত্তিতে যুক্ত হয়েছি বহু বছর আগে। আমাদের সংগঠন সরস্বতী আমাদের বাড়ি থেকেই শুরু হয়েছিল, সে অনেক পুরনো আমলের কথা। খুব ছোটবেলায় আবৃত্তিতে যুক্ত হয়ে গেছি। আমার পরিবারের আমরা 4 বোন, আমরা 4 বোনই আবৃত্তি করি, বাবার কাছেই শেখা। তো যে কথাটি বলছিলাম যে যেহেতু বাংলাকে ধারণ করি, বাংলাদেশকে ধারণ করি, সেখানে যেখানেই যাই না কেন আবৃত্তি চর্চাটা চালিয়ে যাচ্ছি। একটি কবিতা শোনাই, আমার খুব প্রিয় একটি কবিতা শোনাই। শোনো সীতানাথ,
এই সূর্যাস্তের শেষ আলো ছায়ায় বৃক্ষের সজীবতা নিয়ে একটু ভালোবাসা স্মৃতি থেকে তুলে আনি। শোনো ভাই, স্মৃতি কথাটুকু। অতিরিক্ত কল্পনায় এমন কিছু মনে আনবো না যা কিছু নষ্ট করে সত্যের দাপট। কিছুক্ষণ অভিমান ভুলে যেয়ে শোনো ভাই জন্মশেষের উদ্যানের গানগুলো। কারো আনন্দের দায়ভাগ চেয়ে নিতে যায়নি আনন্দের বাগান বাড়ি। বিষাদের বুক বেয়ে হেঁটে গেছি অনায়াসে মানুষের পাশাপাশি। অনন্ত প্রতীক্ষায় জাগিনি চাঁদের শূন্যতায় পিঠ রেখে। শোনো সীতানাথ, স্মৃতি থেকে উঠে আসা আমাদের ইতিহাসের গাথা। একটু শোনো ভাই, হাত পেতে চাইনি তো প্রেমের বিরহী দীর্ঘশ্বাস। আমাদের সব কথা হলুদ খামে পুড়ে বয়ে নিয়েছে ওই কবিতার ইথার। বেদনায় অভিমানে যে সময় ক্ষয়েছে পলেস্তারা হয়ে হৃদয় মানচিত্রে, সে সময় হাত থেকে সরে যেয়ে আমাদের পিছু টানে করেছে মোহিত। সেসব স্মৃতি কথা হলো যদি, তবে একটু শোনো ভাই। আমাদের জয়ের শুরুতে যে পরাজয় ছিল, ভাগ্য বলে তা মানিনি। জীবনের গান গাইতে গাইতে কখনো আজীবন স্বপ্ন দেখিনি। রাজনীতির নামে ভণ্ডামি মেনে নিয়ে যায়নি মিছিলের পুরো ভাগে। জয়ধ্বনি দিতে দিতেই আমাদের চিরচেনা শত্রুকে তুলিনি জনমঞ্চে। মিথ্যে আশ্বাসে কি গিয়েছি মুখোশের কাছে? মানুষের অমঙ্গলে তুলেছি কি প্রার্থনায় আশীর্বাদের হাত? বিশ্বাসে মুখ রেখে আমরা তো পেরিয়েছি মাইল মাইল শস্য ক্ষেত। পবিত্র আত্মার নামে অনুভূতি রেখেছি কবিতার শব্দে শব্দে। আরো একটু শোনো ভাই, এই সূর্যাস্তের গাছের ছায়ায় ছায়ায় আমার হাতে হাত রেখে আরেকবার দেখো ভাই, স্মৃতির হাতে তুলে ফেলে আসা জীবনে যাপন, আমাদের নিজ হাতে তুলে রাখা বিশ্বাসের সচকিত মন্ত্রপাঠ। একবার শোনো তুমি, কতটুকু ভালোবাসা সুখ দুঃখে জেগে আছে। মিছিলের পুরো ভাগে হাত তুলে চিৎকারে ভাষায় আকাশের দুপার। মানুষের বিপরীতে দেয়াল তুলে যারা আজও হাত নাড়ে জনমঞ্চে, ভণ্ডতা ঝুলিয়ে রাখে নগরে বন্দরে গ্রামে গঞ্জে মানুষের পাশে, তাদের হাত ধরে আমরা কি গিয়েছি কোনোদিন মুখোশের আড়ালে? শোনো ভাই, হৃদয়ের বিপরীতে গড়ে ওঠা অবিশ্বাস ভেঙে ফেলে মানুষের অনন্ত প্রতীক্ষায় মাথা রেখে আশাগুলো ভাষাময় করে তুলি। পরস্পর মানুষের বোধে সকল ভালোবাসায়, সূর্যাস্তের শেষ আলোয় বৃক্ষের পাতায় স্পর্শ রেখে চলো যাই। আমাদের জীবন থেকে, সময় থেকে থোকা থোকা শস্যের মুগ্ধতা নিয়ে আরো একবার এসো ভাই, বুনে যায় নিজেদের সব সূক্ষ্ম দুঃখের বীজ। বিশ্বাসেই অবিশ্বাসেই সরে যাওয়া দিনলিপি থেকে উজ্জ্বল উদ্ধার এনে আমাদের আগামীকাল শোভিত করি জীবনের উল্লাস ও জয়ে। শোনো সীতানাথ, আমাদের জীবন বৃত্তান্ত এসো লিখে রাখি। আমাদের জীবনের স্মৃতি থেকে আনা জীবনের আড়তে মানুষের প্রেমে আমাদের আগামীকাল শোভিত করি জীবনের জয়ে উল্লাসে। অনেক অনেক সুন্দর একটি কবিতা শুনলাম আপা। বিশেষ করে যা কিছু নষ্ট করে সত্যের দাপট এবং শোনো সীতানাথ, বারবার সীতানাথকে কেন্দ্র করে যে চরণগুলো কবি লিখেছেন এবং আপনার কণ্ঠে যে সোচ্চারিত শব্দাবলী অসাধারণ, আমাদের বিবেক এবং বোধকে নাড়া দিয়ে গেল। আমাদের সাথে আমাদের সকলের প্রিয়, আমাদের কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চের প্রতিষ্ঠাতা অ্যাডমিন শরীফ মজুমদার ভাই যুক্ত হয়েছেন। স্বাগত জানাই ভাইকে। মিউট করা আছে ভাইয়া, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ধন্যবাদ সুরভি। আমরা পরবর্তী পরিবেশনায় চলে যাই। ধন্যবাদ ভাইয়া। আমাদের পরবর্তী পরিবেশনা নিয়ে আসবেন উর্মি দিদি। ধন্যবাদ।
আমাকে কি শোনা যাচ্ছে? খুব সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা বিজয়ের মাসের। এত সব প্রিয় মুখকে অনেকদিন পর একসঙ্গে দেখে খুবই ভালো লাগছে। আমি আবেগ আপ্লুত, খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে একসঙ্গে জয়েন করতে পেরেছি। আমি চেষ্টা করছি আমার একটি কবিতা আবৃত্তি করার। আমার কবিতাটির নাম বারবারা বিডলারকে, লিখেছেন আসাদ চৌধুরী। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, এখন তুমি কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো, রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসো, ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবেশনাটির সাথে সাথেই একজন জানিয়েছেন, প্রীতি জানিয়েছেন, অসাধারণ আবৃত্তি, মুগ্ধ হলাম, চোখ বন্ধ করে আবৃত্তির স্বাদ নিলাম। আমেরিকায় প্রবাসী আমাদের উর্মি দিদি একজন সাংস্কৃতিক কর্মী, বাচিক শিল্পী এবং উপস্থাপক। দিদি, আপনার পরিবেশনায় আমরা মুগ্ধ সবাই। আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে, এক টুকরো বাংলাদেশ প্রবাস থেকে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দিদি। আমরা আপনার উপস্থিতি কামনা করি। আপনি থাকলে আমাদের ভালো লাগবে। ক্যাথরিন আপা যেমন আছেন আমাদের সাথে, আমরা শাহিন ভাইয়ের কাছে চলে যাব, তার পরিবেশনা শুনবো। শাহানুর শাহিন ভাই,
কেমন জি আছেন ভাই? সকলকে শুভেচ্ছা। জি ভালো আছেন আপা? জি আমার কথা ভালো শোনা আছি। যাচ্ছে? চমৎকার ভাবে আপনাকে আমি শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি। শাহানুর শাহীন ভাই কণ্ঠশিল্পী সংগঠনের পরিচালক, যেটি শিশু কিশোরদের শিল্পের পাঠশালা। আবৃত্তি চর্চার পাশাপাশি তিনি লেখালেখি করেন এবং সমসাময়িক বিষয়ে সংবাদপত্রে কলাম লিখে চলেছেন অবিরত। শাহীন ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে, এবং কোন পরিবেশনাটি আপনার কাছ থেকে শুনবো আজকে? সকলকে শুভেচ্ছা বিজয়ের এই ক্ষণে। 52 ভাষা আন্দোলন, 62 গণশিক্ষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, তারই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আর সময় নেব না। পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ দিয়ে কবিতা লেখা হয়, কবিতাতে স্থান পায়। আমি সরাসরি এই সুন্দর শব্দের কাছাকাছি থাকতে চাই। আমি চেষ্টা করছি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিউন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ সকল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহীন ভাই। আপনার কাছ থেকে, যদিও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের সকলের প্রিয় কবি এবং তার কবিতা মানেই অন্যরকম একটি আবহ তৈরি করে, আপনার কণ্ঠে খুব ভালো লাগলো শুনে। আমরা এথেন্স শাওন ভাইয়ের কাছে চলে যাব সরাসরি। শুনতে পাচ্ছেন? মিউট, আনমিউট করে নিতে হবে শাওন ভাই, আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, সাউন্ড আনমিউট করে নেন। শান্ত মাহমুদ স্যার অনেকক্ষণ ধরে সময় নিয়ে আমাদের সাথে আছেন, স্যারকে আবারও ধন্যবাদ। স্যার শুনছেন, আমাদের সাথে আছেন, আমরা অনুপ্রাণিত হচ্ছি। শাওন ভাইকে কি আমরা হারিয়ে ফেললাম? এথেন্স শাওন ভাই সম্ভবত আবার আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা একটু মন্তব্য করে নেব এই ফাঁকে।
প্রীতি প্রীতি প্রীতি, অনেকগুলো কবিতা একসাথে। ধন্যবাদ। আরমান জানিয়েছেন, আরমান দেওয়ানজি জানিয়েছেন, কবিতার মানুষগুলো দেখলে মনে বাংলাদেশকে দেখি ভিন্ন রূপে। চমৎকার একটি মন্তব্য। কবিতা আমার রক্তে মিশে আছে, কবিতা আমার ভালো লাগার অনুভূতি, ভালো লাগলো আবৃত্তি। ধন্যবাদ। নাজিয়া মিশকাত, অসাধারণ হচ্ছে উত্তমা আপু, অনেকদিন পরে শুনছি আপনার কবিতা, মুগ্ধ হলাম আবৃত্তি শুনে। কবিতা হলো আমাদের অস্তিত্ব, আমরা কবিতার মাঝে খুঁজে পাই আমাদের সুন্দর সত্তাকে। চমৎকার আয়োজন, ধন্যবাদ দেওয়ানজি। ধন্যবাদ। আমরা অনেক মন্তব্য পেয়েছি এবং পেয়ে চলেছি। এথেন্স শাওন ভাইয়ের অপেক্ষায় আমরা আছি। এই মুহূর্তে আমাদের সাথে ক্যাথেরিন আপা আছেন, উর্মি দিদি আছেন, এথেন্স শাওন ভাইকে পেয়েছি। এথেন্স শাওন ভাই আনমিউট করে নেন, আনমিউট করে নেন ভাই, মাইকটা খুলে নিতে হবে। যখনই আনমিউট করতে যাচ্ছে তখনই সে বের হয়ে যাচ্ছে। তার মানে যে টেকনিক্যাল যে আগে থেকে তাকে ট্রেনিং করানো লাগবে, বোঝা যাচ্ছে। আমরা কি তাহলে অলোক পাল দাদার কাছ থেকে আবৃত্তি শুনে নিব? দাদা আমাদের মাঝে আছে? অলোক আছে না? অলোক, আমরা সবসময় দর্শকবৃন্দ অধীর আগ্রহে শাওন ভাইয়ের পুঁথি শোনার জন্য বসে থাকি। যাই হোক, দাদাকে পেয়েছি, আমরা অলোক পাল দাদাকে পেয়েছি। কেমন আছেন দাদা? ভালো আছি, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আমার পরিবেশনায় যুক্ত হব আপনার অনুমতি পেলে। চমৎকার অনুষ্ঠান হচ্ছে। শান্ত ভাই আছেন, শরীফ ভাই আছেন, শেলিয়াপা, উর্মিকে দেখছি, রোজারিও আপা আছেন। সবাইকে শুভেচ্ছা জানাই। খুব ভালো লাগছে সবাইকে দেখে। আমরা বিজয়ের এক মাসের আছি। আপা, আপনি অনুমতি দিলে আমি শুরু করতে পারি। তার আগে দুটো কথা একটু জানিয়ে নিই। আমাদের অলোক পাল দাদা একজন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, বগুড়া থিয়েটার ও কণ্ঠসাধন আবৃত্তি সংসদে তিনি নিয়মিত পদচারণায় মুখরিত হয়। দাদার কাছ থেকে তার পরিবেশনা শুনব। আমি একটা নাটকের, আমাদের দ্রোহ নাটকের একটি জায়গা করতে চাই। সেই নাটকের এই চরিত্রটি আমি উপস্থাপন করি আলাল বলে, যে তার বাবা মুক্তিযুদ্ধের একটি ঘটনা করে তার বাবা পুরস্কৃত হয়েছে। সেই বাবার সেই চেতনাকে ধারণ করে তার সন্তান। সেই মুক্তিযুদ্ধের একটি ঘটনার যেটি সম্মুখ যুদ্ধ, সেরকম একটি জায়গা আলাল এই চরিত্রটি বলে। সেটাই আমি দ্রোহ নাটক, এটি তৌফিক হাসান ময়নার রচনা এবং নির্দেশনায় সেই নাটকের জায়গাটি আমি, ছোট্ট একটি জায়গা, এটি আমি উপস্থাপন করছি। 1971 সাল, দ্রোহের আগুন চারিদিকে। আমার বাবাও আছিলেন একজন বীর যোদ্ধা। মাঘ মাসের প্রথম দিক, শীত কেবল যাকে আসিছে, সারিয়াকান্দি থানাত ক্যাম্প করেছে পাক বাহিনী। সেটি থেকে প্রায় হাসনা হেনা, হাটশেরপুর, বলাইল গায়ে থানা দেয়, ধর্ষণ, হত্যা করে। আমার বাবার দল ঠিক করলো এর একটা উচিত শিক্ষা দেওয়ার। একদিন বেলায় মাথা বরাবর খবর এলো পাকিস্তানি বাহিনী ওয়াপদা বাদ দিয়ে আসছে। দূর থেকে দেখা গেল ঘরঘর শব্দের দুটো গাড়ি আর একটা ট্রাক। বাবারা দ্রুত হাটশেরপুর থানা বাঁধের কাছে আসলো। বাবার কাছে আসছিল এসএলআর। প্রথম ফায়ার শুরু হলো গোলাগুলি, তুমুল লড়াই। পাক বাহিনী মরিয়া, মুক্তিযোদ্ধা ছাড়ার পাত্র নয়। হঠাৎ বাবা ক্রলিং করে পেছনে যাওয়া শুরু করলো। মুক্তিযোদ্ধার কমান্ডার করলো, ওদিক যায় না, বিপদ হবি। কিন্তু বাবা কোনো কথা না শুনে পেছন দিক থেকে যায় আবার গুলি করা শুরু করলো। পাক বাহিনী ভাবলো আরো মুক্তিযোদ্ধা বুঝি পেছন দিক থেকে আসে গুলি করছে। ব্যাস, গুলি করতে 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 পগার পার। বাবার বীরত্ব চারিদিকে ছড়ে গেল। এলো মুক্তিযোদ্ধা গেলে সেক্টর কমান্ডার বাবা গেলে এলাকার। বাবা জোরে ধরে কলো, সাব্বাস বাঘের বাচ্চা, তোমার বীরত্বের কোনো পুরস্কার আমার কাছে নাই। সেই কয়া তার লিজের মাথার ক্যাপটা খুলে বাবার মাথাত পরে দিল। বাবা তখন সামরিক কায়দায় একটা
স্যালুট করলো। এটি মূলত বগুড়ার আঞ্চলিক ভাষায় রচিত, হয়তো সব শব্দ হয়তো সবার সাথে পরিচিত নয়, কিন্তু আমি চেষ্টা করলাম আর কি। ধন্যবাদ, ধন্যবাদ সুরভি আপা, সবাইকে শুভেচ্ছা অনেক জানাই। অনেক ধন্যবাদ দাদা। একটা অপূর্ণতা এবং অতৃপ্তি নিয়ে থেকে গেল, কিন্তু আপনার কাছ থেকে আরো একটু শুনতে চাইছিলাম। এত চমৎকার করে আপনি পরিবেশনা করলেন, একদম মিশে গিয়েছিলাম পরিবেশনাটির সাথে। আমি আরেকটি, যদি অনুমতি দেন, ছোট্ট একটি জায়গা, চরমপত্রের একটি জায়গা পড়তে চাই, জি যদি অবশ্যই সময় থাকে। অবশ্যই আচ্ছা, অবশ্যই আমরা সানন্দ সময় যুক্ত হননি, আমি ছোট্ট একটি জায়গা, চরমপত্র আমাদের বগুড়ার এবার একটা মুকুল, যিনি চরমপত্র দিয়ে সেই সময় মুক্তিযুদ্ধে যারা যেতেন তাদের আলোড়িত করতেন এবং ছদ্মনামে করতেন, এবং শেষ যে চরমপত্র যেদিন পাঠ করা হয় সেদিন তার নামটি প্রকাশিত করেন যে এমআর আক্তার মুকুল। তো শেষ দিনের যে জায়গাটি, সেটির অংশ বিশেষ আমি পড়ছি। কি পোনারে বাগে খাইলো শেষ, আইস থেকে বঙ্গাল মুলুকে মুসুয়াগো রাজত্ব শেষ। ঠাস ঠাস কইরা আওয়াজ হইল, ডরায়েন না ডরায়েন না, আমগো ঢাকার কুর্মি টোলায় বিশ্বগো আওয়াজ পাইয়া জেনারেল পিয়াজি সাহেব চেতনে পইরা গেছিল। ৮,৮৮৪ দিন আগে ১৯৪৭ সালে ১৪ই আগস্ট তারিখে মুসলমান ভাই ভাই কইয়া করাচি, লাহোর, পিন্ডিরথন মসুয়া মহারাজেরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আইসার খতম তারাবি হইয়া গেল। বাঙালি পোলাপান বেসুরা ২৬৫ দিন ধইরা বঙ্গাল মুলুকের কেঁদোয়ার পাকের মধ্যে ওয়ার্ল্ড বেস্ট ফাইটিং ফোর্সকো পাইয়া আহারে বাড়ি বাড়ি রে বাড়ি ভোমা ভোমা সাইজের মসুয়া গুলান গদগদ কইরা দম ফালাইলো। ইরাবতীতে জনম যার, ইসামতিতে মরণ তার। ২৫শে মার্চ তারিখে জেনারেল ইয়াহিয়া খান বাঙালি গো বেসুমার মার্ডার করণের অর্ডার দিয়া কি চোটপাট। জেনারেল টিক্কা খান এই অর্ডার পাইয়া ৩০ লাখ বাঙালির খুন দিয়া গোসল করলো। এরপর বঙ্গাল মুলুকের খাল খন্দ, দরিয়া পাহাড় আর গ্রাম বন্দরের মধ্যে তৈরি হলো বিশ্ব। যেই রকম বুনোর এই রকম বাঘা তেতুল, গ্রামের পোলাপান জ্যামতে কইরা বদমাস লোকের গতরের মধ্যে গোত্রা পাতা ঘইসা দেয়। বিশ্ব গো এই রকম কাম শুরু হইয়া গেল। ধন্যবাদ। শান্ত ভাই আছেন? আমি প্রথম আমার মনে হয় আমার কোনো পরিবেশনা শান্ত ভাইয়ের সামনে উপস্থাপন করলাম। শরীফ ভাই তো শিখিয়েছেন অনেক কিছু। ধন্যবাদ শান্ত ভাই, ভালো লাগছে। উনিকে অনেকদিন পরে দেখলাম। আছেন, আছেন। আমি নিউজ চালাচ্ছি এবং তোমাদের পরিবেশনা উপভোগ করছি। আমার নিউজ কিন্তু অন এয়ার, লাইভ অন এয়ার যাচ্ছে। এটা যদিও খুব কঠিন একটা কাজ, তারপর আমি দেখছি এবং কাজ করছি। অনেক খুশি হলাম। ধন্যবাদ দাদা, এবং ধন্যবাদ শান্ত মাহমুদ স্যারকে। আমরা অ্যাথেন্স শাওন ভাইয়ের কাছে চলে যাব, অধীর আগ্রহে বসে আছে তার পুঁথি শোনার জন্য। অ্যাথেন্স শাওন ভাই, আপনার কাছ থেকে পুঁথি শুনে কি সমস্যা, মাইকটা আনমিউট হয়ে আছে, সে মিউট করতে পারছে না। অনেকবার ট্রাই করছে, যতবারই করতে যাচ্ছে ততবারই সে লিভ করছে। তার সমস্যা এর আগে কখনো হয়নি, আজকে কেন হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। কারো আপনার আশেপাশে কেউ থাকলে তার হেল্প নিতে পারেন। আমরা করি, পরবর্তী পরিবেশনায় চলে যাই। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা কেয়াপার কাছে কিছু শুনি। কেয়াপা কিন্তু একদম উনি আবার কাজে জয়েন করবে, তো ওনার কথাটা শুনে ওনাকে উনি শেষ করুক, তারপর শান্ত ভাই একদম অনুষ্ঠান পর্যন্ত শেষ পর্যন্ত থাকলে খুব খুশি হব। আমরা কেয়াপার কাছে শুনে নেব কিছু কথা। আপা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। জি আপা। যে কথাটা আগে বলছিলাম যে আমি যদি বলি যে ৭১ আমি দেখেছি বা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, তাহলে একেবারেই সত্যের অপলাপ করা হবে। তবে স্মৃতিতে যেটুকু
আছে সেটুকু বুঝি যে একটা প্রচন্ড অস্থিরতা চলছিল আমাদের পরিবারের ওপরে। আমার বাবা নাটকের সঙ্গে জড়িত ছিলেন। আপনারা বোধহয় জানেন যে 25শে মার্চের আগে চট্টগ্রামে লালদিঘির ময়দানে সেই যে নাটকগুলো হয়েছিল, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম অথবা বহুরূপী, এমনই বোধহয় 4টি নাটক হয়েছিল। বাবা সেটার সঙ্গে যুক্ত ছিলেন। তো এ কারণে বাবাকে খোঁজা হচ্ছিল। বাবা চলে গিয়েছিলেন। আমরা 4 বোন, মা আমাদের নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চট্টগ্রামে এই বাড়ি থেকে সে বাড়ি চলছিলেন। আমার স্মৃতিতে অতখানি নেই, কিন্তু পরবর্তীতে শুনেছি। কিন্তু বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে যে এই স্বাধীনতাটা, এই বিজয়টাকে আমরা কিভাবে ব্যবহার করছি, সেটি বড় কথা। কারণ আজকে এই যে প্রবাসে এসে আমি তারপরে শরীফ, উর্মি, আমরা সবাই প্রবাসে থাকি। তারপরেও আমরা যে দেশটাকে বহন করে নিয়ে আসছি, আমাদের যে ভালোবাসাটা বহন করে নিয়ে আসছি, আর আমরা যেটা বলছি যে যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ, এই বলবার স্পর্ধাটা আমাদের থাকতো না যদি না আমরা বিজয়টা না দেখতাম। সুতরাং আমরা যদি আমি সবসময় একটা কথা বলি যে সকল অর্জনের উল্টো পিঠে কিছু অঙ্গীকার থাকে, একটা মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা অর্জনটাকে বেশি বড় করে দেখেছি, অঙ্গীকারটাকে বোধহয় সেইভাবে বড় করে দেখিনি। আমাদের রাষ্ট্রীয় অঙ্গীকারের কথা বলি, কিন্তু আমাদের যে সমস্ত ব্যক্তিগত অঙ্গীকার রয়েছে দেশের প্রতি, সেই ব্যক্তিগত অঙ্গীকারের বিষয়টা আমরা কতখানি বলি জানি না। আমি আজকের এই প্ল্যাটফর্মকে একটা বিশেষ সাধুবাদ দিতে চাই যে অন্তত আমরা যারা একরকম বিশ্বাস করি, অন্তত কিছু জায়গায় আমাদের মিল আছে। তাদের যে একটি মোর্চায় এসে দাঁড় করানো হয়েছে, এটি একটি বড় কথা। কারণ আজকে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি যে আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা আমাদের বিশ্বাসী করতলে কার করতল পাচ্ছি, আমার পাশের মানুষটি কি বিশ্বাস করছে। তো সেই বিশ্বাসের জায়গাগুলো কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। এবং আমার মনে হয় যে আমরা যারা আবৃত্তি করি, আমরা তো শিল্পের কাছে খানিকটা দায়বদ্ধ। তো আর যে কথাটা বলছিলাম, আমরা তো বার্তাবহক। আমরা কি বার্তা বহন করে নিয়ে যাচ্ছি? আমরা কি শুধুমাত্র আবৃত্তি করবার জন্যই মঞ্চে দাঁড়াচ্ছি? আমরা কি শুধুমাত্র একটা বই, একটি কণ্ঠস্বর, কণ্ঠের ওঠানামা থাকলেই কি একটা বই নিয়ে দাঁড়িয়ে পড়লাম, আবৃত্তি করলাম, দেশের কবিতা বললাম, দেশের গান গাইলাম? তা তো নয়। আমরা তো কিছু একটা বার্তা দিতে চাইছি। সেই বার্তাটা কি? সেই বার্তাটা হচ্ছে দেশপ্রেম। সেই দেশপ্রেমের ঘাটতিটা যেন না থাকে। বাংলা ভাষাকে যেমন ভালোবাসছি, তেমন দেশটাকেও ভালোবাসতে হবে। তো আমি আবারও ধন্যবাদ দিচ্ছি এরকম একটি সুযোগ দেবার জন্য। আমার অফিস চলছে, অফিসের মাঝখানে খানিকটা সময় বার করে এসেছি, কারণ এরকম সুযোগ আমি হারাতে চাইছিলাম না। আর আবারও বারবার বলি যে যত কিছুই হোক, আমরা যারা সংস্কৃতির চর্চার মধ্যে আছি, আমাদের তো ফিরে আসতে হয়। একটা নৌকোর যেমন নোঙর ফেলে, তো আমাদের সেই নোঙরটা কিন্তু হচ্ছে কবিতা, সেই আবৃত্তি, গান, পুঁথিপাঠ, আমাদের সংস্কৃতি। আর আমরা যে কথাটা সবসময় বলি যে সংস্কৃতি তো শুধুমাত্র গান বাজনা না, লক্ষ মানুষের জীবন সাধনার নাম সংস্কৃতি। আমরা যেভাবে জীবনটাকে পরিচালনা করছি, সেটাই আমাদের সংস্কৃতি, সেটাই বাংলা সংস্কৃতি। সুতরাং বাংলা সংস্কৃতির জয় হোক, আবৃত্তির জয় হোক, কবিতার জয় হোক। কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের প্রত্যেকের জন্য ভালোবাসা, এবং আবারও কোনো একটা সময় মিলিত হব এমনি একটি উদ্দেশ্যকে সামনে রেখে, এবং সেই উদ্দেশ্যটা হবে মানবতার জয়গান করবার জন্য। অনেক 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 ধন্যবাদ আপা, এত চমৎকার করে আপনি আমাদের বললেন, দেশপ্রেম নিয়ে বললেন। দেশপ্রেমটাই আসল আমাদের ভেতরে। আপা, আপনাকে আমরা আবারও আমাদের কোনো একটি অনুষ্ঠানে চাইবো এবং মন ভরে, প্রাণ ভরে আপনার কথা শুনবো। অনেক ধন্যবাদ আপা, আপনার মূল্যবান সময় থেকে, প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপা। ভালোবাসা রইল কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চের পক্ষ থেকে। আমরা শরীফ মজুমদার ভাইয়ের কাছে চলে যাব, আমাদের কণ্ঠসাধনের প্রাণ ভাইয়ার পরিবেশনা শুনব। কালের স্মারক থাক অথবা না থাক, সেই আত্মহুতির স্বীকৃতি সে আছে নিসর্গ ঘাসে, মৃত্তিকার গভীরে প্রথিত অমলিন। মহান ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।
কেননা ৭১ আমাদের প্রতিটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই যে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছি একটি দেশ, একটি পতাকা, একটি মানচিত্র এবং একটি সার্বভৌম দেশ। যে দেশে আমরা আজকে বসবাস করছি। দেশের প্রতি কে আপা যে কথা বলছিলেন যে দেশের প্রতি আমাদের একটা দেশপ্রেম থাকতে হবে। সেই দেশপ্রেম সবার মধ্যে থাকলে তবেই সেই দেশ উন্নত হবে, সেই দেশে সুন্দর মানুষের জীবনযাপনও অনেক সুন্দর হবে। তো এই কারণে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি, যে দেশে সুন্দরভাবে আমরা জীবনযাপন করছি পরস্পর একে অপরের সাথে। সেই দেশটা আমাদেরকে যারা উপহার দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধাটা থাকতে হবে, প্রত্যেকটি মানুষের। আমি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি কবি ফারুক আলমগীরের। প্রথমে আমি বলে নিই, আজকের এই অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে হলো। আমরা কবিতার সাথে আলাপন, সুরভি হাসনিন যে অনুষ্ঠানটি প্রতি মাসে এটি নিয়মিত হয়, যেটা সঞ্চালনা করেন, অনুষ্ঠানটি আমরা আমাদের অনুষ্ঠানের থিমটা থাকে একজন কবি উপস্থিত থাকেন এবং কবির উপস্থিতিতে কবির ৪টি কবিতা দুজন আবৃত্তি শিল্পী আবৃত্তি করে, কবি সেই কবিতার প্রেক্ষাপট নিয়ে বলে। কিন্তু আজকে যেহেতু বিজয়ের মাস, ডিসেম্বর মাস, আমরা কি করি, কি করে ভুলি এই মাসকে, কি করে ভুলি আমাদের যারা এই দেশ দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদের। এই জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে চিন্তা হলো যে এই অনুষ্ঠানটা কবিতার সাথে আলাপন একটু অন্যভাবে করব। আমরা এখানে যারা আমাদের কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের অ্যাডমিন প্যানেল আছে, আমাদের যারা অভিভাবক উপদেষ্টা আজকে উপস্থিত আছেন, একদম শুরু থেকে আমাদের শান্ত মাহমুদ ভাই, আমাদের ক্যাথরিনা কিয়া রোজারিও আপা আছেন, এবং মীর বরকত ভাই আছেন, তামান্না তিথি আপা এসছেন। আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাই। এবং সাথে খুবই ভালো লাগছে যে অনেকদিন পর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার কণ্ঠসাধন আবৃত্তি সংসদ বগুড়া, সেই বগুড়ার ছেলেমেয়েদের সবাইকে নিয়ে আজকে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারলাম। একদম সেই অতীতে ফিরে গেলাম এবং খুবই ভালো লাগছে। প্রায় সবাই উপস্থিত হয়েছে, প্রত্যেকেই উপস্থিত হয়েছে। এই যে সবাই মিলে একটি কাজ করা, একসাথে ভালো কিছু করা, এর চেয়ে বড় আনন্দ আর কিছু নাই। আমি পড়ছি কবি ফারুক আলমগীরের মধ্যাহ্নে মুক্তিযোদ্ধাকে। একজন মুক্তিযোদ্ধা আমাকে শুনিয়েছিল তার যুদ্ধ জয়ের সাহসী গল্প, যুদ্ধ শেষে তার বাঁচা ও মরার গল্প। বিদায় দুপুর ছিল তখন, আমার পেটে খিদেও প্রচুর ছিল। যুদ্ধ, এসব কথকতার চাইতে সাদা ভাত, ইলিশ মাছের ঝোল, টমেটো সজনে, আলুর ডালনা, মূলার টাকিয়া, শুটকি ভর্তার কথাই ভাবছিলাম। যেমন ৮-১০টা বাঙালি ভাবে একান্তে নিজের কথা। কিন্তু যেহেতু লোকটি মুক্তিযোদ্ধা, সময় জ্ঞান তেমন তার নেই। ভর দুপুরে আমাকে শুনতে হবে তার গল্প, তার যুদ্ধ জয়ের সাহসী গল্প, যুদ্ধ শেষে বাঁচা ও মরার গল্প। একজন মুক্তিযোদ্ধা, নাম তার কমান্ডার রবিউল। মধুপুর জঙ্গলে, হাওড়ে, বনে, বাদারে শত্রুর বুঝ ভেদ করে সে অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তার মাথায় গ্রীষ্মের দাও দাও রোদ্দুর ছিল, তার শরীরে বর্ষার বৃষ্টির মাতাল ছবি ছিল। হেমন্তের হলুদ চিকন রোদ তার গ্রীবাকে শূন্যত করেছিল। শত্রুর শিবিরে অ্যাম্বুশ করে শীতের কুয়াশায় সে হারিয়ে গিয়েছিল। বাংলাদেশের কোথাও প্রকৃতি কখনো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, এমন আস্থাভাজন ছিল সকলের। সে নৌকায় কতদিন পাড়ি দিয়েছিল, নৌকার উপরে গাদা গাদা কাটা ধান ছিল। ধানের মারাইয়ে পাশে স্টেনগান রেখে নির্ভয়ে ঘুমিয়েছিল সারা রাত। পথে যেতে যেতে হঠাৎ যুদ্ধযাত্রায় লাউয়ের ডগা এঁকে বেঁকে তাকে জড়িয়ে মাটিতে ঢেকে রেখেছিল। মটরশুঁটি আর শস্য ক্ষেতের মধ্যে সে স্বপ্ন দেখার ইচ্ছায় শুয়েছিল। তারপর গোলাগুলি ক্ষান্ত হলে
ক্রলিং করতে করতে দীর্ঘালু ডাঁটা পাতার আড়ালে পা ঢাকা দিয়ে লম্বাল নারিশের বনে ঢুকে পড়েছিল, যেখান থেকে যুদ্ধ করা যে কোনো গেরিলার জন্যই সহজতর। কমান্ডার রবিউল, যাকে প্রকৃত মানুষ একসময় প্রকৃতি ও মানুষ একাত্তরে আশ্রয় দিয়েছিল, সে এখন নিধাগ দুপুরে জ্বলছে। তার হাতে বিস্তর কাগজপত্র, ফাইলে স্মারকপত্র। প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রীর সমীপে বাংলাদেশের মাটিতে অনেক সোনা আছে, নইলে এদেশ সোনার বাংলা হতে যাবে কেন? মাটিতে গ্যাস নয়, তেল নয়, কয়লা অথবা হার্ডরক মাইলস্টোন নয়, এসব বিদেশিদের নতুন রক্ত মোক্ষমকারী সম্পদ নয়। কমান্ডার রবিউল স্বপ্ন দেখে, অন্য আলাদা স্বপ্ন। মধুপুর থেকে মধ্যপাড়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পাহাড়ে বাদারে প্রান্তরে শুধু সবুজের সমারোহ। বাংলাদেশের মানচিত্র জুড়ে শুধু রাবার বৃক্ষের সারি, সবুজ রাবার বৃক্ষ মধুপুর থেকে মধ্যপাড়া পর্যন্ত। কমান্ডার রবিউল ২৭ বছর আগে স্টেনগান ছুঁড়ে ফেলে যে নাকি আঁকড়ে ধরেছিল মাটি ও বৃক্ষকে, তার পায়ের নিচের মাটি এখন টলটলয়মান, আর বৃক্ষদের কথা কখনো ভাবিনি সে। কমান্ডার রবিউল, আপনার মতন অনেক ঝলমলে কমান্ডার আছে এখন এই স্বদেশে, যারা পিতৃ পরিচয়হীন, যারা তাদের নামের আগে কমান্ডার লিখতে বলতে লজ্জা পায়। ২৭ বছর ধরে মাটি ও বৃক্ষের খোঁজ করতে করতে দেখে কোথাও শেকড় নেই দাঁড়াবার। অসাধারণ অসাধারণ। ধন্যবাদ ভাইয়া, আপনার কাছ থেকে এত সুন্দর একটি আবৃত্তি আমরা শুনলাম। আমাদের সাথে সবসময় আছেন আমজাদ সুমন ভাই। আমজাদ সুমন ভাইয়ের পরিবেশনা শুনে নেব। তার আগে আমজাদ সুমন ভাই সম্পর্কে একটু বলি। তিনি একজন সাংস্কৃতিক কর্মী, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রেইনার এবং শিক্ষক। আমাদের প্রজন্মের জন্য নিরলসভাবে তিনি কন্টেন্ট তৈরি করে থাকেন, শিক্ষামূলক কন্টেন্ট তৈরি হয় এবং আমাদের সন্তানেরা তাতে ভীষণভাবে উপকৃত হয়ে থাকে। আমজাদ সুমন ভাইয়ের পরিবেশনা শুনে নেব। চলে যাচ্ছি ভাই। ধন্যবাদ সুরভি আপু। আয়োজনের শেষাংশে আবৃত্তি করছি সুজন হাজারের লেখা ১৯৭১ এক নবজাতকের প্রতিবেদন শিরোনামের এই কবিতাটি। আর নেই ঘুমাবার অখণ্ড সময়, ওই শোনো ডেকে যায় আমার খোকা, জাগো বাহে। পাহাড়ের সক্রিয় ঘাতক রেখে কিভাবে মানুষ ঘুমায়? নিশীথে গোবর লেপা উঠোনে হানাদার শত্রুদের পায়ের আওয়াজ টের পায়। খোকা আমার অবিরাম ডেকে যায়, জাগো বাহে। আদিগন্ত তিমির হননের গান, স্বপ্নভোগ যুবকেরা শূন্যের অতলে স্বপ্নকে গেঁথে ফেলে। প্রত্যাশার আলোয় নড়ে চড়ে মহান একুশের হাত, স্পর্শের খচিত আকাঙ্ক্ষায় রাজপথে টুক করে ঝরে পড়ে বিবর্ণ পালক। যুবকের দৃষ্টিতে বিক্ষোভের আগুন জ্বলে, বিদ্রোহে ফেটে পড়ে স্বপ্নক্লান্ত যুবক। হৃদয়ের ধারে স্পন্দিত স্বপ্নের গীত নীরবে সুর খোঁজে নিরাশায়। কোনোদিন স্বপ্ন দেখেনি সে, মাঝে মাঝে অনুভবে মেখেছে সূর্যতাপ। আলো ছুঁই ছুঁই করে স্বপ্নেরা হারায় কৃষ্ণপক্ষ, তাই আজ নিঃসঙ্গে কেঁদে ফেলে আনন্দে। আভূমি প্রার্থনায় নত হয়ে বলে,
জাগো বাহে ক্রমশ জেগে উঠে নাবালক সময়, ভাইয়ের আঙ্গুলে চেপে ধরা রাইফেলের গর্জন, বাতাসে ভাসে বারুদের গন্ধ, বাঙালির রক্ত মাখা লাশ। মায়ের চোখে সামুদ্রিক লোনা জল, আলোকিত মহানগরের ঊর্ধ্বাকাশে পোয়াতি সময় প্রসব করে এক নবজাতক, নাম যার 1971। 1971। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সবসময় শোভন ভাই আমাদেরকে ভীষণ সহযোগিতা করেন, আমাদের অনুষ্ঠানটি সুন্দর হয়ে ওঠে তার দক্ষ হাতের পরিচালনার মধ্য দিয়ে। ক্রমে ক্রমে অনেক বেলা হয়ে গেছে এবং আমাদের সাথে শরীফ ভাই, কেয়া আপা, শান্ত স্যার আছেন। আমরা সবার পরিবেশনা শুনেছি। সাহস করে আমি একটি কবিতা পড়ার চেষ্টা করছি আমাদের গুণীজনদের সম্মুখে। পড়ছি জসিমউদ্দিন রচিত মুক্তিযোদ্ধা কবিতাটি। আমি একজন মুক্তিযোদ্ধা, মৃত্যু পেছনে আগে, ভয়াল বিশাল নখর মেলিয়া দিবস রজনী জাগে। কখনো সে ধরে রেজাকার বেশ, কখনো সে খান সেনা, কখনো সে ধরে ধর্ম লেবাস পশ্চিম হতে কেনা। কখনো সে পশি ঢাকা বেতারের সংরক্ষিত ঘরে খ্যাপা কুকুরের মরণ কামড় হানিছে ক্ষিপ্ত স্বরে। আমি চলিয়াছি চিরনির্ভীক অবহেলি সব কিছু, নরমুণ্ডের ঢেলা ছড়াইয়া পশ্চাৎ পিছু পিছু। ভাঙিতেছি স্কুল, ভাঙিতেছি সেতু, স্টিমার জাহাজ লরি, খান সেনারা যেই পথে যায় আমি সে পথের ওড়ি। ওরা ভাড়া করা ঘৃণ্য গোলাম, স্বার্থ অন্ধ সব, মিথ্যার কাছে বিকাতে এসেছে স্বদেশের বৈভব। আমরা চলেছি রক্ষা করিতে মা বোনের ইজ্জত, শত শহীদের লহুতে জ্বালানো আমাদের হিম্মত। ভয়াল বিশাল আধার রাত্রে ঘন অরণ্য ছায়, লুণ্ঠিত আর দগ্ধ গ্রামের অনল সম্মুখে ধায়। তাহার আলোতে চলিয়াছে পথ মৃত্যু তরবার, হস্তে ধরিয়া কাটিয়া চলেছি খান সেনা অনিবার। এ সোনার দেশে যতদিন রবে একটিও খান সেনা, ততদিন তব মোদের যাত্রা মুহূর্তে থামিবে না। মাঠগুলি পুনঃ ফসলে ফসলে পরিবে রঙিন বেশ, লক্ষ্মীর ঝাঁপি গড়ায় ছড়ায় ভরিবে সকল দেশ। মায়ের ছেলেরা হবে নির্ভর সুখ হাসি ভরা ঘরে, দস্যুবিহীন এদেশ আবার শশিবে শুভম ভরে। ধন্যবাদ। আমি সাহস করে কবিতাটি পড়লাম, জানি না কেমন হয়েছে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এথেন্স শাওন ভাইয়ের কাছ থেকে পুঁথি শোনার অদম্য আকাঙ্ক্ষাটা রেখেই আসলে বিদায় নিতে হচ্ছে দর্শকদের কাছ থেকে। তবে তার আগে আমরা আমাদের অভিভাবকদের কাছে চলে যাব। আমাদের শান্ত স্যারের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনে নেব। শান্ত স্যার যদি কিছু বলেন। আমার নিউজ চলছে, এখন আমি কথা বললে আমার প্রেজেন্টারের কানে চলে যাবে এবং সব একটু। হ্যাঁ, তো আমি শুনবো। আজকে আমি শরীফকে বলেছিলাম যে আমি আজকে শুধুমাত্র কথা শুনবো এবং আবৃত্তি শুনবো। আমাকে যদি আরো আরেকটা দিন সময় দেওয়া হয়, কোনো একদিন আমি নিশ্চয়ই অনেক কথা বলবো। আমি হ্যাঁ, আজকে কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ স্যার, আপনি আপনার উপস্থিতি অনেক কি আপনার কাছে চলে যাব। 10 সেকেন্ড। 10
ধন্যবাদ দিচ্ছি এই আয়োজনে আমাকে যুক্ত করবার জন্য। ধন্যবাদ দিচ্ছি সুরভি, আপনাকে চমৎকার উপস্থাপনা করেছেন। আর ধন্যবাদ আমার কবিতার ভাই শরীফ মজুমদারকে, যার আহ্বানে এখানে আসা, যুক্ত হওয়া। চমৎকার একটি প্ল্যাটফর্ম। আমরা মনে করি যে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আর কারিগরি সহায়তায় সুমন আমাদের তার অশেষ অবদান বলবো এই দর্শকদের কাছে এই কবিতাগুলো পৌঁছে দেবার জন্য। শেষ কথা এটুকুই বলবো যে এর কোনো ব্যত্যয় ঘটতে পারে না। আমাদের দেশ একটি, দেশের প্রতি ভালোবাসা, এর কোনো ব্যত্যয় ঘটতে পারে না। সেটা আমরা যে মাধ্যমেই প্রকাশ করি না কেন। সবাইকে যে আবৃত্তি গান করতে হবে তা তো নয়, যে মাধ্যমেই করি না কেন। তবে আমি এই কথাটা বলে শেষ করতে চাই, আজকে যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা যদি আজকের এই কবিতা বা গানের থেকে, গান তার হয়নি, 2-1 লাইন হয়েছে, এই কবিতার থেকে অন্তত একটি চরণ যদি মনে রাখেন, একটি চরণ যদি বিশ্বাস করেন এবং নিজেদের মধ্যে বহন করে নিয়ে যান, তাহলে আমি মনে করব আজকের এই অনুষ্ঠান সার্থক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমরা একটি মন্তব্য পড়ে নিতে চাই চট করে। দেওয়ানজি লিখেছেন, হে শতাব্দীর শ্রেষ্ঠ কবি, মানুষের ভাষা, তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমাদের বটবৃক্ষ, আমরা তোমাদের শিকড় আঁকড়ে ধরবো মাটি হয়ে, সার হয়ে বাঁচিয়ে রাখবো আজীবন বাংলা ভাষার প্রতিটি শিশুর কণ্ঠে। চমৎকার একটি মন্তব্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো একটি সুন্দর মন্তব্য তিনি লিখেছেন, কবিতা আমাদের অস্তিত্ব। সত্যি তাই, আমরা কবিতার মাঝে আমাদের সত্তাকে খুঁজে পাই। ধন্যবাদ দেওয়ানজি। আমরা অনেক মন্তব্য পেয়েছি, সময় ফুরিয়ে আসছে আমাদের হাতে। আমরা পড়ে নিব মন্তব্যগুলো, তার আগে শরীফ মজুমদার ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। হ্যাঁ, ধন্যবাদ সুরভি। আসলে কে আপা, শান্ত ভাই যে কথাগুলো বললেন, এরপর আমার আর কিছু বলার নেই। সবশেষে দর্শক শ্রোতাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই যে দীর্ঘ সময় ধরে তারা আমাদেরকে শুনেছেন। আর যে কথা বলতেই হয় যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধের পর যত বেশি কবিতা রচিত হয়েছে, গল্প রচিত হয়েছে, যত কিছু, সেসব গল্প কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসকে জানতে পেরেছি। আমাদের মানে চেতনার কথাকে আমরা বুকে লালন করতে পেরেছি এবং সেখান থেকেই আমরা কবিতাগুলো বাছাই করে আমরা প্রত্যেকে কবিতা পড়ল এবং কবিতাগুলো প্রত্যেকের পড়া ভীষণ ভালো লেগেছে এবং সবাই এত ব্যস্ততার মধ্য দিয়েও সময় দিয়েছে। বিশেষ করে আমাদের অভিভাবক, উপদেষ্টা যারা, শান্ত ভাই সেই চ্যানেল আইয়ে নিউজ যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছেন এবং সেখান থেকেই শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এবং আমাদের কে আপা তার গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেই মিটিং থেকে বের হয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত আছেন। এইজন্য এবং বরকত ভাই, মীর বরকত ভাই, তামান্না তিথি আপা, তারাও অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের এতগুলো ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত করেছেন। আসলে তাদের অনুপ্রেরণা, তাদের পাশে তারা আমাদের অনেক বড় শক্তি। তারা আমাদের ভালোবাসার মানুষ। সবসময় ভালো কথাই বলেন আমাদেরকে। সবসময় সুন্দর জীবনযাপনের কথা বলেন। ভালো থাকতে বলেন। এই যে আমরা যে কবিতা পড়ি, আমরা যে গান করি, এগুলো তো আমরা আমাদের ভালো থাকার জন্যই করি। আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের যে মমত্ব, ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, দেশপ্রেম, সেখান থেকেই আমাদের বুকের মধ্যে, আমাদের কণ্ঠে এইসব গান কবিতা আসে। গান কবিতা বেঁচে থাকুক সকল মানুষের মাঝে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কণ্ঠ সাধনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন এবং সাংস্কৃতিক কর্মী, বাচিক শিল্পী শরীফ মজুমদার ভাইকে। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবসময় আমাদের সাথে আছেন, পাশে ছিলেন, থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে এই বিজয়ের মাসে। আমরা সকলেই একটি কথায় বিশ্বাস রাখি, আমরা দেশকে ভালোবাসবো, দেশের প্রতি আরো যত্নশীল হব, আমরা যে যার জায়গা থেকে তার দায়িত্বটুকু পালন করব। মাতৃভূমি উপরে আসলে আর কোনো কিছুই হতে পারে না। দেশ সবকিছুর ঊর্ধ্বে, দেশের মানুষ সবকিছুর উপরে, এবং আমাদের সততা, আমাদের দেশপ্রেম, ভাষা এবং দেশের প্রতি ভালোবাসাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।